স্মৃতি আমার মামাতো বোন, আমার থেকে 1 বছরের সিনিয়র। আর স্মৃতির 15টা বয়ফ্রেন্ড আছে। তুমি বললেই হলো। কালকে স্মৃতি ফোন দিয়ে আমাকে ভালোবাসে সেটা বললো, আর বলেছে দেখা করতে গেলে প্রপোজ করবে। কি? তলে তলে এত দূরে গিয়ে গেছো? তোমার চোখে শুধু স্মৃতির ভালোবাসাটাই পড়লো, আর আমার ভালোবাসাটা একবারে চোখে পড়লো না। কি? তুমি আমারে ভালোবাসো? আর তুমি যদি আমায় ভালোবাসতে তাহলে আমারে প্রপোজ করতে। কি প্রপোজ করিনি বলে আমার ভালোবাসা তোমার চোখে পড়লো না? প্রপোজ না করলে আমি বুঝবো কি করে যে কেউ আমারে ভালোবাসে? আচ্ছা ঠিক আছে, আমি তোরে এখনই প্রপোজ করছি, তবুও তুই স্মৃতির কথা মুখেও আনবি না বলে দিলাম। আচ্ছা ঠিক আছে। মানসী স্বাদের টপ থেকে গোলাপ ফুল নিয়ে আমার সামনে হাঁটু করে বসে বলে, আমি ভালোবাসা কাকে বলে বুঝি না, তবে তোমায় নিয়ে অনেকটা সময় একা একা ভাবতে ভালো লাগে। আমার মনের অন্তর্মহলে শুধু তোমার বসবাস। আমি তোমায় নিয়ে বিভোর হয়ে তোমার দেখার অপেক্ষার প্রহর গুনি। তোমার প্রতিটা জিনিস আমার ভালো লাগে। আমি তুমি ছাড়া নিজেকে বড় নিঃস্ব মনে করি। আমার সব অনুভবে শুধু তোমার বিচরণ। আমি তোমার বুকে মাথা রেখে চুপটি করে স্বর্গীয় সুখ পেতে চাই। আমার মনের সব ভালোবাসা দিয়ে তোমায় জড়িয়ে নিতে চাই। আমি তোমার চোখের দিকে তাকিয়ে জরাজীর্ণ পৃথিবীর মাঝে বাঁচতে চাই। আমি তোমার বুকেই আমার ভরসা পেতে চাই। আমি কথা দিচ্ছি, কখনো তোমাকে ছেড়ে কোথাও যাব না। আর তাই তোমার বুকে আমাকে একটু ঠাঁই দাও, যার অন্তরায়কে বুকে আগলিয়ে সারা জীবনের সব দুঃখ কষ্টের সাথী হব। আর তাই তোমার সাথে সারা জীবন পথ চলার অনুপ্রেরণা নিয়ে বলি, আই লাভ ইউ রাহুল। আমি তোমারে আমার জীবনের সাথী করে সবসময় বুকের মধ্যে আটকে রাখবো। আর তোমায় আমার মনের সিংহাসনের রানী করে রাখবো। আমার সব ভালোবাসার পরশে তোমাকে রাঙিয়ে দিব। পাগল একটা। আমার এত বেশি ভালোবাসার দরকার নেই, শুধু তোমার বুকে মাথা রেখে শান্তি করে ঘুমাতে পারলেই হবে। আমার বুকে তুমি ছাড়া আর কারো অধিকার নাই। রাহুল, জানো আমি তোমাকে সেই প্রথম দিন থেকেই মনে মনে ভালোবাসি, কিন্তু মুখ ফুটে বলতে পারিনি। আমিও তোমাকে সেই প্রথম দিন থেকেই অনেক বেশি ভালোবাসি। আর আমিও জানি তুমি আমাকে খুব ভালোবাসো। আর তাই তোমার মুখ থেকে ভালোবাসার কথাটা শোনার জন্য প্ল্যান করে 2 দিন কথা বলিনি। কি তার মানে তুমি ইচ্ছে করে আমাকে কষ্ট দিয়েছো? ইচ্ছে করেই দিছি বলেই আমি মানসীকে ছেড়ে দিয়ে দৌড় দিই, আর মানসী আমার পিছু পিছু ছাদে দৌড়তে শুরু করে। আর এমন সময় ফোনটা বেজে ওঠে। আমি ফোনের দিকে তাকিয়ে দেখি ফুপার ফোন। আর ফোন ধরে যা শুনি তাতে আমি আনন্দে মানসীকে কোলে তুলে লাফাতে থাকি। আমি দৌড়ে রিমার ঘরে চলে যাই। গিয়ে দেখি রিমা মন মরা হয়ে পড়ার টেবিলে বসে আছে। আর আমায় দেখে তড়িঘড়ি করে বলে, ভাই আব্বু কি বললো? ফুপা একটু আগে আমার ফোন দিয়ে বলল বর নাকি চোরা কারবারির সাথে যুক্ত, তাই পুলিশ তাকে ধরে নিয়ে গেছে। আর তাই এই বিয়েটা হচ্ছে না। সত্যি বলছিস ভাইয়া? আমার কথা শেষ হওয়ার আগেই ইয়াহু বলে চিৎকার দিয়ে রিমা আমায় জড়িয়ে ধরে। আর কিছুক্ষণ এভাবে থাকার পরে বক্সে গান চালু করে। আমার হাত ধরে মন ধ্যান দিয়ে লাফাতে থাকে আর আনন্দ করতে থাকে। আর বক্সের গানের সুর শুনে মানসী ভাবি ফুপু রুমে চলে আসে। আর রিমার সবার হাত ধরে গানের তালে তালে নাচতে শুরু করে। আর আমি রিমার কাজ দেখে বসে বসে হাসতে শুরু করি। আজ থেকে 2 বছর আগে মানসীর সাথে প্রথম দেখা ও কাছাকাছি আসা, এই ছিল স্মৃতিকথা। আর তাই স্মৃতিতে জমানো কথাগুলো কল্পনাতে গিয়ে আমি শিহাবের শ্বশুরবাড়িতে চলে আসি। আমি শিহাবের শ্বশুরবাড়িতে গিয়ে সবার সাথে শুভেচ্ছা বিনিময় করি। আমার সবার সাথে শুভেচ্ছা বিনিময় শেষ হলে ভাবিরা একটা রুমে নিয়ে যায়। আমি ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে নিই সবার সাথে। আমি নাস্তা শেষ করে বিছানায় জার্নিতে ক্লান্ত শরীরটাকে এলিয়ে দিতেই কোথা থেকে স্মৃতি এসে আমার বুকে মাথা রেখে শুয়ে পড়ে। আমি হঠাৎ স্মৃতির এমন কাজ দেখে ধরপড় করে লাফ দিয়ে উঠে পড়ি। এই তুমি এসব কি করছো? আমি কি করছি সেটা তুমি কি দেখতে পাচ্ছ না? সেটা তো দেখতে পাচ্ছি, বাট হঠাৎ করে তুমি এসে আমার বুকে মাথা রাখলে কেন? আমার মন চাইছে তাই রাখছি। তোমার কোনো সমস্যা? মানে তুমি কি বলছো? আমার বুকে মাথা রাখবে আর আমার সমস্যা হবে না তো কার সমস্যা হবে? এতদিন তোমার বুকটা তোমার একার ছিল, কিন্তু আজ থেকে শুধু আমার। তুমি বললেই হলো আমার বুক শুধু তোমার? আমি বললেই হবে, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। বুঝলাম যে তুমি আমাকে ভালোবাসো, বাট কবে থেকে ভালোবাসো সেটা কি জানতে পারি? আজ থেকে 2 বছর আগে যখন তোমাকে আমি প্রথম দেখেছিলাম সেই দিন থেকে। তুমি আমাকে ভালোবাসো তাই না? অনেক অনেক ভালোবাসি, বাট
তুমি আমার কথা শুনে হাসছো কেন? তুমি আমাকে ভালোবাসো এই কথা শুনে না হেসে পারলাম না। আমাকে যদি একটুও ভালোবাসতে তাহলে এই 2 বছরের মধ্যে একটা বার হলেও আমার খোঁজ নিতে। আমার ফোন নাম্বার তোমার কাছে থাকা সত্ত্বেও তুমি কোনোদিনও ভুল করে আমি যে কেমন আছি সেটা জানতেও চাওনি। আর এই 2টা বছর তুমি অন্য সব ছেলেদের সাথে লুতুপুতু প্রেমলীলা করে বেরিয়ে আজ বলছো আমাকে ভালোবাসি। আর সত্যি কথা কি, তুমি আমাকে কখনো ভালোবাসো নাই, সব তোমার আবেগ। আর আবেগ কেটে গেলে সব ভালোবাসার জানালা দিয়ে পালাবে। তাই তোমার এই আবেগপূর্ণ মিথ্যে ভালোবাসা নিয়ে কখনো আমার সামনে আসবে না। না না না, মানে সত্যি তোমাকে আমি ভালোবাসি। কতটা ভালোবাসা সেটা আমার বোঝা হয়ে গেছে। প্লিজ একবার তোমাকে ভালোবাসতে দাও। আমি এখন রেস্ট নিব, তাই তুমি এখন এখান থেকে আসতে পারো। আমার কথা শুনে স্মৃতি মাথাটা নিচু করে সামনে থেকে চলে যায়। আমার কথায় স্মৃতি কষ্ট পেলে আমার কিছু করার নেই। স্মৃতি যদি আমাকে সত্যিকারে মন থেকে ভালোবাসতো তাহলে এতদিনে আমাকে ভুলে থাকতে পারতো না। আর ভালোবাসাটা হলো কাছাকাছি আসার একটা ইন্দ্রিয় মাধ্যম। আর এই ইন্দ্রিয় মাধ্যমে মানুষকে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের মনের মানুষের সাথে মিলিয়ে দেয়। আর এই মিলনের প্রধান অন্তরায় হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসার শক্তি। আর এই ভালোবাসা যেমন কাছাকাছি নিয়ে আসে তেমনই নিজেদের প্রতি শেয়ার কেয়ার টানগুলো বাড়িয়ে দেয়। আর তাই শত বাধা বিপত্তিকে পাশ কাটিয়ে তারা দিন শেষে এক ছায়াতলে মিশে যায় প্রেমের উষ্ণ পরশে। কিন্তু স্মৃতির ক্ষেত্রে তা একদম পুরোপুরি ভিন্ন ছিল। এই 2 বছরের মধ্যে একবারও আমার খোঁজ খবর নেয়নি। আমি বেঁচে আছি কিনা মরে গেছি সেটা যে খোঁজ খবর রাখতে পারে না, সে আমাকে কেমন করে ভালোবাসে সেটা আমি বুঝে উঠতে পারছি না। তাছাড়া স্মৃতি আমাকে ভালোবাসে না, আমাকে ওর ভালো লাগে, যা শুধু আবেগ দ্বারা পরিপূর্ণ। তাই ভালোবাসা আর ভালো লাগার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আমরা যখন কাউকে বলি ওকে না আমার ভালো লাগে, তখন তার ভিতরে লুকিয়ে থাকে একরাশ স্বার্থপরতা, আর যা স্মৃতি দেখা যায় আবেগ থেকে। আর এই ভালো লাগা আসে আবেগ থেকে, যা কখনো শত বাধাকে দূর করে টিকে থাকার লড়াইয়ে বীর বেশে টিকে থাকে না, নিজেদের উপরে বিপদ আসলে কেটে পড়ে। আর যেমনটা স্মৃতি আমাকে চোখের সামনে পেলে ভালোবাসার কথা বলে, আর চোখের সামনে থেকে চলে গেলে আমার কথা ভুলে অন্য ছেলেদেরকে মন দেওয়া নেওয়া করতে ব্যস্ত হয়ে যায়। আর তাছাড়া আবেগ শুধু গল্পের পাতায় মানায়, বাস্তবে না। তাই স্মৃতি আমাকে ভালোবাসে কথাগুলো নিয়ে আমি ভাবনার অন্দরমহলে হারিয়ে যাই। আর ঠিক তখনই ফোনের শব্দে আমি ভাবনার বাঁধনটাকে ছিন্ন করে বাস্তবে ফিরে আসি। আমি ফোনের দিকে তাকিয়ে দেখি মানুষের ফোন, তাই ফোন ধরে বলি, হ্যালো, বলো আমার জান পাখি। আরে রাখ তোর নাকামো, আগে বল তুই কখন এসে পৌঁছাইছিস? এই আসছি, ঘন্টাখানেকের মতো হবে। কি তুই 1 ঘন্টা ধরে আসছিস, তবু এখন আমার সাথে দেখা করিস নাই? সোনা পাখি রাগ করো না, একটু বোঝার চেষ্টা করো। আমি কোনো কথা শুনতে চাই না। তুই যদি 10 মিনিটের মধ্যে আমার সাথে দেখা না করিস তাহলে তোর সাথে কোনো কথা নাই। আমার কথাটা একটু বোঝো। সারাদিন জার্নি করে এসে খুব ক্লান্ত লাগছে, তাই কোনো কিছু ভালো লাগছে না। আমি কিছু বুঝি না। তুমি যদি এখন আমার সাথে দেখা না করো তাহলে কিন্তু আমি নিজের একটা কিছু করে ফেলবো। দেখো মানসী, একদম পাগলামি করবে না বলে দিলাম। আর যদি তুমি নিজের ক্ষতি করো না তাহলে আমি তোমার থেকে নিজেকে বেশি কষ্ট দিব। না না, আমি কোনো কিছু করব না। তবুও তুমি এমন কথা ভুল করে মুখে আনবে না। তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচবো কি নিয়ে? এই পাগলি, তুমি কাঁদছো কেন? প্লিজ কেঁদো না, আমি তোমার চোখের জল যে সহ্য করতে পারি না। কাঁদবো না, তবে এখনই এই মুহূর্তে আমাদের বাড়ি এসে আমাকে একটু আদর করতে হবে। যা পাগলি, কিছু বলো না, কেউ দেখে ফেললে তখন কি হবে বুঝতে পারছো? সবাই আমাদের বিয়ে দিয়ে দেবে তাই না? আর এতে কিন্তু ভালোই হবে, তোমাকে সারা জীবনের জন্য আমার করে পাবো। পাগলি এমন করে হেসো না, আমি যে নিজেকে ঠিক রাখতে পারছি না। কেন, আমাকে আদর করতে ইচ্ছে করছে বুঝি? এই তুমি বাজে কথা বন্ধ করে ফোন রাখো তো, আমি এখন রেস্ট নিব। তোমার রেস্ট নিতে হবে না, সোজা আমাদের বাড়িতে এসে রেস্ট নেবে। আচ্ছা ঠিক আছে, আসছি। তাড়াতাড়ি আসবে। ওকে। আমি মানুষের সাথে কথা শেষ করে রুম থেকে বাইরে চলে আসি। বাইরে এসে দেখি যে ভাবি আর স্মৃতি বসে বসে গল্প করছে। আমি ভাবির কাছে যাওয়ার সাথে সাথে তারা চুপ হয়ে যায়। ভাবি শোনো, আমি একটু বাইরে গেলাম। এই সময় বাহিরে যাবে কেন? তাছাড়া তুমি তো কোনো কিছু ভালো করে চেনো না, তাই কোথায় যাবা? চিনি না, বাট আস্তে আস্তে চিনে যাব। থাক,
তোমার এই অবেলায় কোথাও গিয়ে কাজ নেই, বরং আমাদের সাথে গল্প করো। না ভাবি, আমাকে যেতে হবে। আর এত টেনশন হলে তুমি আমার সাথে চলো। না, তোমার সাথে আমার গিয়ে কোনো কাজ নেই। প্লিজ ভাবি চলো, না হলে কিন্তু আমি একাই চলে যাব। না, তোমার একা একা কোথাও যেতে হবে না, স্মৃতিকে সাথে করে নিয়ে যাও। তুমি গেলে চলো, না হলে কারো যাওয়া লাগবে না। আরে ছোট বড়টা বোঝে না কেন? তোমার মতো হ্যান্ডসাম কিউট পোলার সাথে আমারে ঘুরতে দেখলে সবাই মনে করবে স্বামী রেখে তোমার সাথে প্রেম করছি। ভাবলে ভাববে, তাতে সমস্যা কই? আর তুমি না যেতে চাইলে আমি একাই চলে যাচ্ছি। তা আমার ছোট বড়টা কোথায় যাওয়ার জন্য এতটা উতলা হয়ে আছে সেটা কি জানতে পারি? আমি কই আর যাব, একটু বড় ভাবিদের বাড়ি থেকে ঘুরে আসি। আর যদি এখানে এসে ভাবিদের বাড়িতে যদি না যাই, তাহলে আবার কথার ফুলঝুরির সম্মুখীন হতে হবে। আচ্ছা, এই জন্য এত উতলা হয়ে আছো না? আপু, আমিও বিয়ের সাথে যাব। না, তোমার গিয়ে আর কাজ নেই, আমি একাই যেতে পারবো। আমি তোমার সাথেই যাব, এটাই শেষ কথা। রাহুল, ও যখন যেতে চাইছে তাইলে নিয়ে যা। আচ্ছা ঠিক আছে, চলো। চলো। আর ভাবি, তুমি রেডি হয়ে থাকো, আমি এসেই তোমাকে নিয়ে রওনা দিব। কি বলছো এসব? আজকে আসলে আর আজকেই চলে যাবে? চলে যাব, মা বাড়িতে একা, চলে যেতে হবে। তুমি আর যাই বলো না কেন, আজকে তোমার কোথাও যাওয়া হচ্ছে না। না ভাবি, আমাকে যেতেই হবে। তোমার কোনো কথাই আমি শুনছি না। তুমি এখানে 2 দিন মতো বেড়াবে, তারপর বাড়ি যাওয়ার কথা চিন্তা করবে। বিয়াই, এই বিষয়ে পরে কথা বলা যাবে, এখন চলো তো। চলো। আমি আর স্মৃতি মানসীদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আমার স্মৃতির সাথে আনার কোনো ইচ্ছেই ছিল না, তবুও ভাবের কথায় আনতে হলো। আর দুজনেই চুপচাপ রাস্তা দিয়ে হেঁটে চলেছি। স্মৃতি অবশ্যই আমার সাথে নানান ওসিলায় কথা বলতে চেয়েছে, কিন্তু আমি চুপচাপ ছিলাম, কোনো কথা বলিনি। আর ভাবিদের বাড়ি থেকে মানসীদের বাড়ি 10 মিনিটের মতো পথ। মানসীরা আর ভাবিরা সম্পর্কে মামাতো বোন হয়। আমরা প্রায় মানসীদের বাড়িতে চলে এসে পড়েছি। আমরা একটা স্কুলের সামনে দিয়ে হেঁটে যাচ্ছি, ঠিক তখনই স্কুল ক্যাম্পাসে আড্ডারত একটা ছেলে স্মৃতিকে ডাক দেয়। আর স্মৃতি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে তারপর স্মৃতি ওই ছেলেটার কাছে চলে যায়। তাই স্মৃতি চলে গেলে আমার বুঝতে বাকি নেই ওই ছেলেটা স্মৃতির বয়ফ্রেন্ড। আমি আর স্মৃতির জন্য দাঁড়িয়ে না থেকে সোজা মানসীদের বাড়িতে চলে আসি। আমি মানসীদের বাড়িতে গিয়ে সবার সাথে ভালো মন্দ ও শুভেচ্ছা বিনিময় করি। আর শুভেচ্ছা বিনিময় শেষ করে মানসীর সাথে একটা রুমে চলে যাই। আমাকে রেস্ট করতে দিয়ে মানসী নিচে চলে যায়। আমি বিছানায় শুয়ে আছি, তখনই মায়ুই আর মানসী নানান রকম খাবারের আইটেম নিয়ে হাজির হয়। আমরা সবাই মিলে গল্প আনন্দ করে নাস্তার পর্ব শেষ করি। আমাদের নাস্তার পালা শেষ হলে মামুই বলে, আচ্ছা বাবা, তাইলে তুমি রেস্ট করো, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। আর মামুই চলে যেতেই মানসী এক লাফ দিয়ে আমার বুকের উপরে চেপে বসে। আমার বুকের উপরে বসে কিছুক্ষণ আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, আর তারপরে তার 4 ঠোঁট এক করে দেয়। হেই এই পাগলি, কি করছো? কেউ দেখে ফেলবে তো? কেউ দেখবে না। আর কতদিন পরে তোমার আমি হাতে ও 2 চোখের সামনে পাইছি, এত সহজে তোমার আমি ছেড়ে দেবো ভাবছো? আরে পাগলি, তাই বলে এমন করলে যদি কেউ দেখে ফেলে তখন কি হবে? দেখলে বলবো আমি তোমাকে ভালোবাসি আর আমি তোমাকে বিয়ে করব। বাহ, কি সুন্দর আইডিয়া তোমার। দেখতে হবে না আমি কে? তা তো দেখতে পাচ্ছি। আর শোনো, তোমার কথা মতো চললে না, একটা মারও মাটিতে পড়বে না। তোমার গায়ে হাত দেবে? কার এত বড় সাহস? কেউ তোমারকে একটু নখের আঁচড় দিয়ে দেখুক না, তার আমি কি অবস্থা করি। থাক, তোমাকে আর কিছু করতে হবে না, আর আমি এখনই চলে যাব। কি চলে যাবে মানে? কতদিন পরে তোমাকে দেখতে পাইলাম আর তুমি এত তাড়াতাড়ি চলে যাচ্ছ? আমরা দুজনে একসাথে থাকলে কেউ সন্দেহ করতে পারে, তাই তাড়াতাড়ি চলে যাওয়াটা বেটার হবে। আমি কিছু বুঝি না। তুমি যদি এখন আমাকে রেখে চলে যাও না, তাহলে তোমার সাথে আমার কোনো কথা নাই। আরে আমার পাগলিটা বুঝি রাগ করেছে? আমি কারো পাগলি টাগলি না, তাই রাগ করবো কেন? আচ্ছা, আমার ভুল হয়ে গেছে, এখন কি করতে হবে? আমাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখতে হবে। আচ্ছা ঠিক আছে। আমি মানসীকে শক্ত করে জড়িয়ে ধরে রাখি, আর মানসী আমার দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকে। আর এভাবে মানসী আমাকে জড়িয়ে ধরে রেখে গল্প করতে থাকে। আমরা দুজন একে অপরের চোখের দিকে তাকিয়ে অনেক দিনের না বলা কথাগুলো
অনুভূতিগুলোকে প্রকাশ করতে থাকি। আর আমার মনে হতে থাকে আজ সময় যেন আমাদের প্রেমের উষ্ণ পরশে স্থবিরত্ব হয়ে গেছে। আর আমি মানুষের পাগল করা সৌন্দর্যের দিকে তাকিয়ে ভালোবাসা লাগার শুভ্রতলে হারিয়ে যাই। আর মানসী আমার চুলে বিলি কেটে দিতে থাকে। আর এমন রোমান্টিক সিচুয়েশনে কতবার সময় অতিবাহিত হয়ে যায় সেটা অজানা হয়েই পড়ে। আমরা নিজেদের ভালোবাসার প্রতিবিম্ব এঁকে হৃদয়ের মাঝে স্বপ্ন সাজাতে দেওয়ানা হয়ে পড়ি। আর মানসীকে মামুই ডাক দিলে আমাদের স্বপ্নরেখার বাঁধন ছিন্ন হয়ে যায়। আমাকে ছেড়ে বুক থেকে মাথা তুলে মানসী চলে যায়। আর একটু পরে খাবার নিয়ে আসে। আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই। আর খাওয়া শেষ হলে মাওইকে বলি, আমি এখন চলে যাব মাওই, আমাদের বাড়িতে যায়েন কেমন? কি বলছো? একটু আগে না আসলে আর এখনই চলে যাবে? তাড়াতাড়ি যেতে হবে, না হলে ভাবি আবার টেনশন করবেন। আচ্ছা তাইলে যাও, আর আবার আসবে কেমন? আসবো, আপনারাও যায়েন। যাব। আমি রাহুলকে এগিয়ে দিয়ে আসতে যাব মা। সন্ধ্যা তো প্রায় হয়ে আসছে, একা একা আসতে পারবি? পারবো, তুমি কোনো টেনশন করো না। আচ্ছা তাহলে যা। আমরা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ভাবিদের বাড়ির দিকে রওনা দিই। আর এভাবেই হাসি ঠাট্টার মধ্য দিয়ে 2টা দিন কেটে যায়। আর এই 2 দিনে মানুষের সাথে অনেক হাসি আনন্দময় স্মৃতিপটে অঙ্কিত করেছি। আমি এই 2 দিনের পর ভাবিকে নিয়ে বাড়ির পথে রওনা দিই। আমি ভাবিকে নিয়ে দুপুরের পরে ফুপুর বাড়ি চলে যাই। আমি ভাবিকে নিয়ে বাড়িতে পৌঁছে ফ্রেশ হয়ে বাড়িতে চলে আসি। আমি এইচএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট নিয়ে পাশ করে মানসী যে ভার্সিটিতে পড়ে সেখানে ভর্তি হই। আর মানুষের সাথে হাসি দুষ্টুমির মধ্য দিয়ে একটা বছর কেটে যায়। আর এই 1 বছরে আমাদের মধ্যে ভালোবাসার শেয়ার কেয়ারগুলো অনেক বেড়ে যায়। আর এই রকম আকাশ ছোঁয়া অনুভূতির মধ্য দিয়ে সময়গুলো স্বপ্নের মতো কাটতে থাকে। আমি রাতে শুয়ে শুয়ে মানুষের সাথে কথা বলছিলাম, তখন মা ফোন দিয়ে জরুরি বাড়ি যেতে বলে। আর তাই আমি পরদিন সকালে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আমি বিকেলে বাড়ি পৌঁছে যাই। আমি বাড়িতে এসে মার সাথে আন্তরিকতা আবেগপূর্ণ শুভেচ্ছা বিনিময় করে ফ্রেশ হতে চলে যাই। আর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিই। আমি খাওয়া শেষ করে নিজের রুমে গিয়ে বিছানায় গা এলিয়ে দিতেই মায়ের আগমন হয়। কি রে খোকা, ঘুমিয়ে পড়লি নাকি? না, এই তো শুয়ে আছি। কিছু কি বলবা? আমি বলছিলাম রিমা কয়েকদিন ধরে পাগলামো শুরু করেছে, তাই তোর ফুপা তোরে রিমার সাথে দেখা করতে বলেছে। সে না হয় বলবো, বাট হঠাৎ করে এমন পাগলামো শুরু করেছো কেন? আরে কয়েকদিন আগে রিমাকে দেখতে আসছিল, আর তারপর থেকেই ও পাগলামো শুরু করে দিয়েছে। আর বারবার বলতেছে যে তোর সাথে নাকি কি গোপন কথা বলবে। তাই বলছিলাম কি কালকে সকালে তোর ফুপুর বাড়ি চলে যা। আচ্ছা ঠিক আছে, কালই গিয়ে কথা বলে নিবনে। আচ্ছা তাই তুই রেস্ট নে। মা চলে যেতে আমি আবারও শুয়ে পড়ি। আর সারাদিন জার্নিতে ক্লান্ত হওয়ায় মুহূর্তের মধ্যে 2 চোখে ঘুম চলে আসে। আমি পরদিন সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিই। আর ফ্রেশ হয়ে উঠে হালকা নাস্তা করে টিভি দেখতে শুরু করি। ঠিক তখনই মানুষই ফোন দেয়। হ্যালো, কেমন আছো আমার ফুলটুসিটা? ভালো। আর রাজকুমারটা, তুমি কেমন আছো? এই তো আছি কোনো রকম। আমার সোনা পাখি বাদে কি ভালো থাকতে পারি বলো? আমিও তোমাকে অনেক অনেক মিস করছি। আমিও আমার লক্ষ্মী সোনারে অনেক মিস করছি। আমার রাজকুমারটা কি করছে এখন? কি আর করব, বসে বসে টিভি দেখছি। আর তুমি কি করছো? আমি শুয়ে শুয়ে তোমার সাথে কথা বলছি। এই শোনো না, কবে তুমি ঢাকা আসবে? তোমাকে ছাড়া কোনো কিছু ভালো লাগছে না। এই 1 সপ্তাহ খানিক পর আসবো। এ বাবা, এতদিন তোমাকে দেখতে পারবো না। আর 1 সপ্তাহ কোনো বিষয় হলো, দেখতে দেখতে চলে যাবে। আচ্ছা, তোমার সাথে পরে কথা বলছি, আমার ফোনে ফোন আসছে। ওকে। মানুষই ফোনটা কেটে দিলে আমি আবারও টিভি দেখতে মনোযোগী হই। আর কিছুক্ষণ পরে মা খেতে ডাক দেয়, তাই খেতে চলে যাই। আমি খেয়ে দিয়ে রেডি হয়ে মার কাছ থেকে বিদায় নিয়ে ফুপুদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আমি সকালে রওনা দেওয়াতে দুপুরের পরে গিয়ে পৌঁছে যাই। আমি ফুপুদের বাড়িতে গিয়ে সবাইকে ভালো মন্দ আন্তরিকতার শুভেচ্ছা জানাই। আমি সবাইকে দেখতে পাই, কিন্তু রিমাকে কোথাও দেখতে না পেয়ে ভাবিকে বলি, ভাবি কি ব্যাপার, সবাইকে দেখছি বাট রিমাকে দেখতে পাচ্ছি না কেন? আর সে কথা বলো না,
কিছুদিন আগে রিমাকে ছেলেপক্ষের লোকজন দেখতে আসছিল, আর তারপর থেকে এমন ঘরে চুপচাপ বসে থাকে সারাক্ষণ। তাছাড়া কারোর সাথে কোনো কথা বলে না, আর বলে শুধু তোমার সাথে নাকি কি জরুরি কথা বলবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। দেখো তো ওর কি হলো। আমি আর দাঁড়িয়ে না থেকে সোজা রিমার দরজায় গিয়ে নক করি। এ রিমা, দরজা খোল বলছি, দেখ আমি চলে এসেছি। আমার কণ্ঠ শুনে তাড়াতাড়ি করে দরজা খুলে বেরিয়ে এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। এই পাগলি, কাঁদছিস কেন সেটা বলবি তো? আমি আর কাঁদবো না, তুই এসে গেছিস না। সেটা না হয় বুঝলাম, বাট তুই নাকি কি সব ধরনের পাগলামি শুরু করে দিয়েছিস ভাবি বলল। আর তুই আমার কাছে নাকি কি একটা কথা বলতে চাচ্ছিস। বলবো বলেই তো তোমাকে সেই ঢাকা থেকে নিয়ে আসতে বললাম। সেটা ঠিক আছে, বাট কি বলবি সেটা তাড়াতাড়ি বলে ফেলতো। না মানে কিভাবে যে বলবো বুঝতে পারছি না। আরে এটা আবার কেমন কথা, তুই আমার কাছে কিছু বলবি, এতে আবার ভয়ের কি আছে? আমার কথা শোনার পর যদি আমাকে ভুল বোঝো তাই। আমি কোন দিন তোর কোনো কথা বলছি বল? আমি তোমাকে ভালোবাসি রাহুল, প্লিজ আমাকে তুমি ফিরিয়ে দিও না, তাহলে যে আমার মরণ ছাড়া আর কোনো উপায় থাকবে না। তুই পাগলের মতো এসব কি যাতা বলছিস? আমাকে ভালোবাসিস মানে? আমি সত্যি বলছি, সেই ছোটবেলা থেকে অনেক বেশি ভালোবাসি। না, এ কোনোদিনও সম্ভব না। আমি তোকে কোনোদিনও ওই চোখে দেখি নাই, সবসময় ছোট বোনের চোখে দেখেছি। আর তুই প্লিজ এমন পাগলামি করিস না। আমি এত কিছু বুঝি না, তোমাকে না পেলে এই জীবন আমি রাখবো না। কি লাভ এই জীবন রেখে, যে জীবনে তোমাকে পাবো না। রিমা, আমার কথাটা একটু বোঝার চেষ্টা কর। আমার পক্ষে তোকে ভালোবাসা কোনোভাবে সম্ভব না, তাই প্লিজ তুই এমন কথা বলিস না। আমি কোনো কিছু বুঝতে চাই না, শুধু তোকে চাই এই জীবনে। আর আমার মধ্যে অন্য মেয়েদের মতো কি এমন নেই যার জন্য তুই আমাকে ভালোবাসতে পারবি না বল? আরে পাগলি, তুই বুঝতে চাচ্ছিস না কেন? আমি ছোটবেলা থেকে তোকে শুধু আমার ছোট বোনের মতো করে দেখে আসছি, আর তাই তোকে অন্য কোনো কিছু ভাবাটা যে আমার পক্ষে সম্ভব না। আমি এত কিছু জানি না, বুঝি না, আমার শুধু তোকেই চাই, আর কিছু চাই না। আমি তোকে ছাড়া আর কাউকে আমার জীবনে মিশাতে পারবো না। আমি সেই ছোটবেলা থেকে তোমাকে ভালোবাসি, আর তাই তোমার সাথেই সব সময় দুষ্টুমি করতাম। আর তুমি আমাদের বাড়িতে আমার সাথে রাগ করে অনেক দিন না আসায় আমি প্রতিদিন দরজা বন্ধ করে কাঁদতাম। আর আমার ছেলেবেলার একমাত্র খেলার সাথী ছিলে তুমি। আর তাই তোমার সাথে থাকতে থাকতে কখন আমার এই মনে তোমার জন্য ভালোবাসার বীজ জন্মে গেছে তা আমি নিজেও বুঝতে পারিনি। আমার এই অবুঝ মন শুধু তোমার কথা বলে, আমার হৃদয়ের প্রত্যেকটা অস্তিত্বে শুধু তোমার কথা বলে। আমি তোমাকে ছাড়া বাঁচব না। আমি এতদিন তোমার সাথে কাটানো স্মৃতিগুলোকে সঙ্গী করে বেঁচেছিলাম, কিন্তু এখন আর আমি পারছি না। আমি আজ থেকে 2 বছর আগে যখন আমার বিয়ে ঠিক হয়ে যায়, তখন তুমি আমার সাথে রাগ করে কথা বলতে না, তাই আমি সব সময় কান্নাকাটি করতাম। আর তার মধ্যে আমার বিয়ে ঠিক হয়ে যায়। আমি তোমাকে ছাড়া এক মুহূর্তের জন্য অন্য কাউকে জীবনসাথী হিসেবে মানতে পারছিলাম না। আর তাই বন্ধুদের সাথে প্ল্যান করে আমার নামে অনেক বাজে কথা শোনাই যে আমি খারাপ, আমার অনেক ছেলের সাথে খারাপ সম্পর্ক আছে ইত্যাদি। আর আমার নামে এমন বাজে কথাগুলো শুনে ছেলের পক্ষের লোক নিজেরাই বিয়ে ভেঙে দেয়। আর সবাইকে বলে ছেলের চোরাকারবারির সাথে হাত আছে, তাই পুলিশ তাকে ধরে নিয়ে গেছে। আর বিয়েটা ভেঙে যাওয়াতে আমি অনেক বেশি খুশি হতাম, তাই তোমাকে জড়িয়ে ধরে আনন্দ করি। আমি নতুন করে তোমায় নিয়ে মনের ছোট্ট কুটিরেতে স্বপ্ন সাজাতে শুরু করি। আমার হৃদয়ের প্রতিবিম্ব শয়নে স্বপনে শুধু তোমার কথা বলে। আমি তোমাকে অনেক বোঝাতে চেয়েছি আমি তোমাকে কতটা ভালোবাসি, কিন্তু তুমি সেটা একবারও বোঝার চেষ্টা করোনি। আমি তোমার সাথে কাটানো প্রিয় সব মুহূর্তগুলোকে সাথে নিয়ে কষ্ট করে বেঁচে আছি, কিন্তু কিছুদিন আগে আমাকে ছেলেপক্ষ দেখতে আসলে আর নিজেকে ঠিক রাখতে আমি পারছিলাম না। আমার হৃদয়ে তোমাকে হারানোর এক অদৃশ্য টান অনুভব করতে শুরু করি।
আর তাই তোমার সাথে কথা আছে বলে তোমাকে আমার মনের সমস্ত না বলা কথাগুলো বলার জন্য তোমার অপেক্ষাতে ছিলাম। আর তাই সব ভয়কে দূরে ফেলে দিয়ে তোমাকে আমার মনের সব কথা আজকে বলে দিলাম। তাই প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। আমি যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তোমাকে ছাড়া আমার কাছে মনে হয় আমি একটা প্রাণহীন পাখি হয়ে বেঁচে আছি। তাই আমাকে তুমি ফিরিয়ে দিও না রাহুল। তোমার বুকের মাথা রেখে সারাটা জীবন কাটিয়ে দিতে চাই। আর তাই তোমার বুকে একটু ঠাঁই দাও। আমি যে কি বলবো আর কি করা উচিত সেটা বুঝে উঠতে পারছি না। আমার গলা শুকিয়ে গিয়ে মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। আমি যে মানসীকে অনেকটা বেশি ভালোবাসি। আমি মানসীকে ছাড়া এই জীবনে আর অন্য কাউকে স্থান দিতে পারবো না। আমার হৃদয়ের প্রতিটা রক্তক্ষরণে শুধু মানসীর নামটাই লেখা আছে। আমার ভাবনার প্রতিটা প্রহর জুড়ে শুধু মানসীর ছবি ভেসে ওঠে। আমি আমার জীবনের চাইতে অনেক বেশি ভালোবাসি মানসীকে। আর তাই কি করে মানসীর স্মৃতিগুলো ভুলে রিমাকে আমার বুকে ঠাঁই দিব? না, আমি কখনো এটা করতে পারবো না। কারণ আমি যে মানসীকে কথা দিয়েছি সারা জীবন আমার এই বুকের মধ্যিখানটাতে আগলে রাখবো, কখনো দূরে কোথাও হারিয়ে যেতে দিব না। আর তাই আমি রিমাকে কখনো ভালোবাসতে পারবো না। আমার এই হৃদয়ের প্রতিটা অনুভবে শুধু মানসী নামের মাধবীলতার সুরের মোহতা বেজে ওঠে। কি হলো, চুপ করে আছো কেন? কিছু তো একটা বলো। রিমা, তুই একটু বোঝার চেষ্টা কর। তুই যেটা চাচ্ছিস সেটা কখনো আমার পক্ষে সম্ভব না। আমি একজনকে ভালোবাসি আর তাকে কথা দিয়েছি সারা জীবন তাকে ভালোবেসে যাব। আর তাই তোকে আমার পক্ষে ভালোবাসা সম্ভব না। আমাকে পারলে তুই ক্ষমা করে দিস। না, তুমি আমাকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারো না। তুমি শুধু আমার, আর কারো না। তোমাকে আমি অন্য কারো হতে দিব না। দেখ রিমা, তুই এমন পাগলামি করিস না। তোকে আমি ভালোবাসতে পারবো না, আর আমার পক্ষে কোনোদিনও তার সম্ভব নয়। প্লিজ রাহুল, আমাকে একটু ভালোবাসার অধিকার দাও। আমি তোমাকে ছাড়া এ জীবনে আর কোনো কিছুই চাই না। আমি কি করব সেটা বুঝতেই পারছি না। আমার মাথা ভন ভন করে ঘুরতে শুরু করে। আমি মানসীকে ভুলে কি করে রিমাকে বুকে জড়িয়ে নেব সেটা বুঝতেই পারছি না। আমি যদি মানসীকে ভুলে রিমাকে আপন করে নিই তবে যে মানুষের সাথে বড্ড বেশি বেইমানি করা হবে। আর আমি সেটা কি করে করব? না, আমি কোনোদিনও মানুষের সাথে এত বড় ছলনা করতে পারবো না। আর তাই আমাকে সব ইমোশনালি কঠিন মুহূর্তগুলোকে নীরবে সহ্য করে যেতে হবে। তাই চুপ করে আমি রিমার মাথায় হাত বুলাতে শুরু করি। আমি রিমার মাথায় হাত বুলাচ্ছি আর রিমা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদেই চলেছে। আমরা এমন করে অনেকক্ষণ থাকার পরে ভাবি আমায় খেতে ডাক দেয়। আমি অনেক কষ্টে রিমার কাছ থেকে ছাড়া পেয়ে নিচে চলে আসি। আমি খাবার টেবিলে গিয়ে সবার সাথে খেয়ে দিয়ে রুমে গিয়ে বিছানাতে গায়ে এলিয়ে দিতেই বাইরে থেকে ফুপুর চিৎকারের শব্দ ভেসে আসে। আর আমি দৌড়ে গিয়ে দেখি সবাই রিমার দরজার সামনে দাঁড়িয়ে কান্নাকাটি করছে। আর রিমা দরজা বন্ধ করে রেখেছে। অনেক ডাকাডাকি করেও কিছুতেই দরজা খুলছে না। আমার বোনের রিমা দরজা না খোলাতে ভয় ঢুকে যায়। আর তাই অনেক কষ্ট করে দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখি সারা ঘরের সবকিছু ভেঙে চুরমার করে ফেলেছে। আর রিমা ব্লেড দিয়ে হাত কেটে বিছানায় রক্তাক্ত করে ফেলেছে। আর রিমার এই অবস্থা দেখে তাড়াতাড়ি আমার মাথাটা ঘুরতে শুরু করলো। আমার চোখ দিয়ে নোনা জল পড়তে শুরু করলো। আর রিমার অতিরিক্ত রক্ত পড়াতে অজ্ঞান হয়ে গেছে। আমরা সবাই ধরে তাড়াতাড়ি করে ওকে নিয়ে হসপিটালে যাই। আমরা সবাই হাসপাতালে বসে আছি আর ফুপু কান্না করতে করতে অজ্ঞান হয়ে গেছে। আর ডাক্তার ভিতরে রিমাকে চেক আপ করার জন্য নিয়ে গেছে। আর সবাই বাইরে বসে বসে টেনশন করছি রিমার জন্য। সেই কখন ডাক্তার রিমাকে ভিতরে নিয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো খোঁজ খবর নেই। অনেকক্ষণ পরে ডাক্তার রুম থেকে বেরিয়ে আসতে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেললো। কিন্তু ডাক্তার বলে রিমা অনেকদিন ধরে ঠিকমতো শরীরের যত্ন না নেওয়াতে শরীর অনেক দুর্বল হয়ে গেছে। আর তার মধ্যে শরীর থেকে অনেক রক্তপাতে অনেক বড় সমস্যার সৃষ্টি হয়ে গেছে। আর 24 ঘন্টার মধ্যে রিমার জন্য রক্ত না পেলে কিছু করা যাবে না। আর রিমার যে গ্রুপ সে গ্রুপের রক্ত আপাতত হাসপাতালে নেই। আর তাই যত দ্রুত সম্ভব রক্তের ব্যবস্থা করতে হবে। আমি আর শিয়া বেরিয়ে পড়ি রক্তের সন্ধানে। আমরা এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে পাগলের মতো রক্তের জন্য ঘুরে ফিরি, কিন্তু কোথাও রক্তের সন্ধান না পেয়ে সর্বনিঃস্ব ভিখারির ন্যায় শূন্য হাতেই ফিরে আসি। সব জায়গায় রক্তের সন্ধান করে রক্ত না পেয়ে সবশেষে ডাক্তারকে আমার রক্ত পরীক্ষা করতে বলি।
আল্লাহ কি অবশেষে কৃপা, আমার রক্ত রিমার সাথেই ম্যাচ হয়ে যায়। কিন্তু সমস্যা আর একটা প্রকট আকার ধারণ করে। আমার শরীর থেকে সর্বোচ্চ 3-4 ব্যাগ রক্ত রিমার শরীরে দেওয়া যাবে, কিন্তু রিমার শরীরে প্রায় 7 ব্যাগের মতো রক্ত লাগবে। আমি ডাক্তারকে অনেক বোঝাই, যে করেই হোক রিমাকে যেন সুস্থ করে তোলে, কিন্তু ডাক্তার এত রক্ত আমার শরীর থেকে নিয়ে আমায় মৃত্যুর দ্বার প্রান্তে ঠেলে দিতে নারাজ। আমি রক্তের জন্য একদম উন্মাদ হয়ে যাই। আর যদি রিমার কিছু একটা হয়ে যায়, তাহলে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আমার জন্য আজ রিমার এই অবস্থা হয়েছে, তাই কি করি আমি নিজেকেই সান্ত্বনা দেব সেটা বুঝেই উঠতে পারছিলাম না। আর রক্ত পাওয়ার মতো সব রাস্তা বন্ধ হয়ে যাওয়াতে আবার 2 চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে শুরু করে। আমার 2 চোখে রিমার সাথে কাটানো সব পুরনো স্মৃতিগুলো মনে পড়তে থাকে। আমি আর রিমা কত খুনসুটির মধ্য দিয়ে কাটিয়েছি ওই সোনালী শৈশব আর কৈশোরের সময়গুলো, আর আজ আমাকেই বড়ই পীড়া দিচ্ছে। আমি কি করব? আমার যে আজ সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেছে। আমি যে আমার এই জীবনের চেয়ে অনেক বেশি মানসীকে ভালোবাসি, তাই কি করে মানসীকে দূরে ঠেলে এই বুকের রিমাকে জড়িয়ে নিব সেটা বুঝে উঠতে পারছিলাম না। আর এই সমস্ত কথা মনে পড়াতে মনটা ভন ভন করে ঘুরতে শুরু করে, আর 2 চোখ দিয়ে অঝরে নোনা জল পড়তে শুরু করে। আমি হাসপাতালের বেলকনিতে দাঁড়িয়ে রিমার জন্য কোথা থেকে রক্তের ব্যবস্থা করব ভাবছি। ঠিক তখনই মনে পড়ে যায় মানসী আর আমার রক্তের গ্রুপ সেম, তাই আমি তাড়াহুড়ো করে মানসীকে ফোন দিই। আমি অনেকক্ষণ ধরে মানসীকে ফোন দিচ্ছি, তবুও মানসীর ফোন ধরার কোনো নামগন্ধ নাই। আর মানসীর ফোন প্রতিবার বিজি দেখাচ্ছে। আর মানসী এত কথা কার সাথে বলছে সেটা বুঝতেই পারছি না। আমি সকালে বাড়ি থেকে বের হবার পর থেকে মানসী একটি বারের জন্য আমাকে ফোন দেয়নি। আর মানসী তো এমন না, অন্যদিন সারাক্ষণ ফোন দিয়ে আমার মাথাটা একদম নষ্ট করে ফেলে, কিন্তু আজ হঠাৎ করে মানসীর কি যে হলো সেটা বুঝে উঠতেই পারছিলাম না। আর সবচেয়ে বড় কথাটা হলো, যে মানসী আমি বাদে অন্য কারোর সাথে কথা বলে না, তবে আজ এত কথা কার সাথে বলছে। আমি প্রায় 1 ঘন্টা যাবৎ মানসীকে ফোন দিয়ে যাচ্ছি, আর প্রতিবার ফোন বিজি দেখাচ্ছে। আর মানসী বাড়ি যদি কথা বলে তবুও তো এতক্ষণ কথা বলার কথা না, তবে কার সাথে এতক্ষণ কথা বলছে। আর একদিকে রিমার এই অবস্থা, অন্যদিকে মানসী ফোন কিছুতেই ধরছে না। আর এমন পরিস্থিতির সম্মুখীন হয়ে আমার মাথা ঘুরতে শুরু করে। আমি আনমনে দাঁড়িয়ে কি করে রিমার জন্য রক্ত পাবো সেই উপায় যোজনা করতে ব্যতিব্যস্ত। ঠিক তখনই ফুপার কণ্ঠ ভেসে আসে। রাহুল, এখানে দাঁড়িয়ে কি করছো? রিমার জন্য রক্তের ব্যবস্থা হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি নিচে আসো। রিমার জন্য রক্তের ব্যবস্থা হয়ে গেছে কথা শুনে আমি মহান রব্বুল আলামিনের দরবারে শত শত কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করি। কি হলো, দাঁড়িয়ে কেন আছিস? ডাক্তার তোকে খুব দ্রুত যেতে বলেছে। কিন্তু ফুপা, এত তাড়াতাড়ি রক্ত কোথায় পেলে? শিহাবের একজন পরিচিত বন্ধু মেডিকেলে পড়ে, আর তারই রক্ত দিতে ইচ্ছা পোষণ করেছে। আমি আর কোনো কথা না বলে দৌড়ে নিচে রক্ত দিতে চলে আসি। আমরা সবাই অধীর আগ্রহে নিয়ে ডাক্তার কখন ভিতর থেকে বেরিয়ে আসবে সেই অপেক্ষাতে আছি। আর শত অপেক্ষার পরে ভিতরে থেকে ডাক্তার বেরিয়ে আসে। ডাক্তার, রিমার কি খবর? রিমা কেমন আছে? দেখুন, রোগীর অবস্থা অনেক ক্রিটিক্যাল, তাই এখনো কিছু বলা যাচ্ছে না। প্লিজ ডাক্তার, যেভাবেই হোক রিমাকে সুস্থ করে দেন। দেখুন, আমরা আমাদের পক্ষ থেকে সবটা দিয়ে চেষ্টা করে যাচ্ছি, আর বাকি বাঁচা মরা সব আল্লাহর হাতে। প্লিজ, যত টাকা লাগে লাগুক, তবুও রিমাকে সুস্থ করে দেন। দেখুন, রোগীর শরীর খুবই দুর্বল, তারপরে হাতের প্রায় সব কয়টা শিরা কাটা, তাই অনেক রক্ত বেরিয়ে গেছে। আর তাই যে রক্ত শরীরে দেওয়া হচ্ছে সেটা ধীরে ধীরে গিয়ে শরীরের সাথে অ্যাডজাস্ট না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। ডাক্তার, রিমার কোনো জ্ঞান ফিরছে না। ডাক্তার বলেন না আমার রিমার কখন জ্ঞান ফিরবে। রোগীর যে কন্ডিশন, তাতে করে 12 ঘন্টার আগে ঠিক করে কিছুই বলা যাবে না। প্লিজ ডাক্তার, একটু দেখুন না, যাতে করে আমাদের রিমার দ্রুত জ্ঞান ফিরে আসে। দেখুন, আমাদের হাতে যতটুকু করার ছিল তার সবটা দিয়ে আমরা চেষ্টা করছি, আর আমাদের কিছুই করার নেই। তাই এখন সবটা ওই আল্লাহ তাআলার হাতে। তাই আপনারা সবাই তার কাছে সাহায্য প্রার্থনা করেন, তিনি এখন একমাত্র ভরসা। ডাক্তার কথাগুলো বলে চলে গেলে সবাই কান্নায় ফেটে পড়ে, আর সবাই আল্লাহর কাছে রিমার সুস্থতার জন্য প্রার্থনা করতে থাকে। আর 72 ঘন্টা পরেই রিমার জ্ঞান ফিরে আসে। আর শুধু আমি বাদে সবাই রিমাকে এক নজর দেখার জন্য ভিতরে চলে যায়। আর রিমা নাকি আমাকে দেখার জন্য বারবার আমার নাম নিচ্ছে, তাই আমি রিমার কাছে গিয়ে অপরাধীর মতো করেই বসে থাকি।
আর রিমা বিষণ্ণতা ভরা দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে থাকে। আমি কোন মুখে রিমার সাথে কথা বলবো সেটা বুঝতেই পারছি না, তাই তো চুপ করে রিমার পাশে বসে থাকি। আমার এই অবস্থা রিমা বুঝতে পেরে সবাইকে রুম থেকে বেরিয়ে যেতে বলে, আর সবাই রুম থেকে চলে গেলে রিমা বলে, আমার সাথে রাগ করে আছো, কথা বলবে না? রিমা, এসব পাগলামির কোনো মানে হয়? যদি আজ তোর কিছু একটা হয়ে যেত? কি করব বলো? এই জীবনে যদি তোমাকে আপন করে না পাই তবে এই জীবন রেখে কি লাভ? রিমা, তুই বুঝতে কেন পারছিস না? তুই যেটা চাচ্ছিস সেটা কখনো আমার পক্ষে সম্ভব না। আমি একজনের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আছি, তাই কি করে আমি তার বিশ্বাসকে গলা টিপে হত্যা করব বলতে পারিস? আমি এত কিছু জানি না। আমি তোমাকে এই জীবনে না পেলে আমি বাঁচতে চাই না। প্লিজ রিমা, তুই একটিবার আমার অবস্থাটা বোঝার চেষ্টা কর। না, কোনো কিছু বুঝতে চাই না, আমি শুধু তোমাকে চাই, এটাই শেষ কথা। রিমা, তুই শুধু তোর স্বার্থের কথাটা চিন্তা করে যাচ্ছিস, একটাবার ওই মেয়েটার কথা চিন্তা করে দেখলি না? প্লিজ রাহুল, এমন করে বলো না। আমার এই দেহে মনে প্রতিটা অনুভবে শুধু তোমার নামই জপে দিবানিশি। আমি কি করে আমার এই হৃদয়ের মধ্যখানটা জানানোর সব তুমিময় অন্তর কথাগুলো তোমাকে বোঝাবো বুঝতে পারছি না। আমার হৃদয়ের প্রত্যেকটা পাতায় পাতায় শুধু তোমার লেখা, তাই কি করে তোমায় ভুলে যাব বলতে পারো? আমি বা কি করব বল? তুই যেমন আমার কথা মনে করে সময় কাটিয়ে দিস, ঠিক তেমনি সেও আমার কথা দিবানিশি ভেবে যায়। আমার কাঁধে মাথা রেখে হাজারো স্বপ্ন সাজায়, আমায় নিয়ে দূর আকাশের স্বপ্নদ্বীপে সব স্বপ্নের পূর্ণতা দিতে চায়। আমি কি করে তার সমস্ত স্বপ্ন আশাকে স্বার্থপরের মতো গলা টিপে হত্যা করব বল? আমি কি করব বলো? তুমি আমার চোখের সামনে দিয়ে অন্য কারো হয়ে যাবে, সেটা তো আমি সহ্য করতে পারবো না। তুমি অন্য কারো হয়ে যাবে সেটা ভাবতেই যে আমার হৃদয়টা ভেঙে চুরে একাকার হয়ে যাচ্ছে। আমি আজ এমন পরিস্থিতির সম্মুখে পড়েছি যে কার মুখে হাসি ফোটাবো আর কার মুখে বিশ্বাসঘাতকের বলি হব সেটা বুঝে উঠতেই পারছি না। আর রিমা, শুনে রাখ, ত্যাগ হচ্ছে প্রকৃত ভালোবাসা। যে তার প্রিয়জনের জন্য ত্যাগ স্বীকার করতে পারে না সে কখনো প্রকৃত প্রেমিকা হতে পারে না। সব সময় তার প্রিয়জনের সুখের কথা যে চিন্তা করে সেই প্রকৃত ভালোবাসতে পারে। আমি জানি তোমাকে আর এই জীবনে কখনোই পাবো না, তবে আমি সারা জীবন তোমার সাথে কাটানো স্মৃতিগুলোকে নিয়ে বেঁচে থাকবো। আর সৃষ্টিকর্তার কাছে শুধু এই প্রার্থনাই করব, এই জীবনে তোমাকে আপন করে না পেলেও পরজীবনে যেন তোমাকে আমার করে পাই। আমার কি বলা দরকার আর কি বলবো সেটা বুঝে উঠতে পারছি না, তাই চুপ করে আছি। রাহুল, তোমাকে তো আর এই জীবনে পাওয়া হবে না, তাই তোমার কাছে একটা শেষ অনুরোধ আমার, একটু জড়িয়ে ধরে আদর করবা? কথা দিচ্ছি কখনো তোমার কাছে ভালোবাসার দাবি নিয়ে দাঁড়াবো না। রিমার কথা শুনে আমার দু চোখে নোনা জল এসে ভর করে, তাই শত চেষ্টা করে চোখের জল আটকে রেখে রিমার কপালে একটা চুমু এঁকে দিই। আর প্রসঙ্গতরে রিমা আমায় শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। এই যে আপনি এখন আসতে পারেন। রোগীর শরীর এমনিতেই অনেক দুর্বল, তাই রোগীর সাথে বেশি কথা বলা যাবে না, তাই রোগীকে একটু বিশ্রাম করতে দেন। আমি নার্সের কথা শুনে রিমার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে চলে আসতে চেষ্টা করি, কিন্তু রিমা শক্ত করে আমাকে জড়িয়ে রাখে। আমি অনেক চেষ্টা করে রিমার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বাইরে চলে আসি। ডাক্তার বলেছে রিমার পুরোপুরি সুস্থ হতে প্রায় 15 দিনের মতো সময় লাগতে পারে। আর তাই তো ডাক্তারের সাথে কথা বলে রিমাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। আমি বাড়িতে আনার পর সব সময় রিমার সাথে থাকার চেষ্টা করেছি, আর রিমা আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকতো সব সময়। আমার এভাবে দেখতে দেখতে 10টা দিন চলে গেল। আমি একদিন সকালে রিমার পাশেই বসে আছি, তখনই রিমা বলে আমি নাকি ওর চোখের সামনে থাকলে আর নিজেকে ঠিক রাখতে পারবে না, আর তাই তো যতটা দ্রুত সম্ভব আমি যেন ওর চোখের সামনে থেকে চলে যাই। রিমার কথা শুনে আর এক মুহূর্তও বসে থাকিনি, কোনো রকমে রেডি হয়ে ফুপুদের বাড়ি থেকে চলে আসি। আমি চলে আসার সময় রিমা ডুকরে ডুকরে কেঁদেছিল, কিন্তু আমার কিছু করার ছিল না, তাই চোখের কোণে জমা অশ্রুকে মুছে ফেলে শেষ বারের মতো ফুপুদের বাড়িতে আসার বাঁধনটা ছিন্ন করে চলে আসি। আমি বাড়িতে এসে মানুষের কথা ভাবতে থাকি। আজ 10টা দিন হয়ে গেল, কিন্তু একটাবারের জন্য মানুষই ফোন দিয়ে আমার খোঁজ খবর নিল না।
আমি অনেকবার মানুষের ফোনে কল করেছি, কিন্তু প্রতিবার ফোন বিজি অথবা আমার কল কেটে দিয়েছে। আমি ঠিক বুঝে উঠতে পারছি না মানুষই কেন আমার সাথে এমন করছে। আর মানুষই এত কথা কার সাথে বলে, যার জন্য আমার ফোনটা ধরার মতো সময় পায় না। আমার ফোন না পেলে যে মানুষই চোখের জল আর নাকের জল এক করে ফেলতো, সেই মানুষই কিনা আমার সাথে 10টা দিন ধরে কথা না বলেও কেমন ভাবে আছে, ভাবতেই অনেক অবাক লাগছে। তাই আমি আমার মানুষের এই অবহেলা সহ্য করতে পারছি না। আমার দু চোখে শুধু মানুষের মায়াবী পাগল করা রূপের দর্শন পাওয়ার আগ্রহে প্রহর গুনছে। তাই আমি পরদিন সকালে ঢাকামুখী রওনা দিই। আমি সন্ধ্যার সময় নিজ গন্তব্যে এসে পৌঁছে যাই। সারাদিন জার্নি করায় সারা শরীর ক্লান্ত হয়ে যায়, তাই কোনো রকমে কোনো কিছু খেয়ে ঘুমের রাজ্যে হারিয়ে যাই। সকাল ভোরে ঘুম থেকে উঠে ফজরের নামাজটা পড়ে নিয়ে জগিং করতে রাস্তায় বেরিয়ে পড়ি। সকাল 7টা পর্যন্ত জগিং করে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিয়ে রুম থেকে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আজকে 10টা দিন পর মানুষের ওই মায়াবিনী রূপটা দেখতে পাবো, ভাবতেই মনের মধ্যে অন্যরকম একটা ভালো লাগাময় অনুভূতি বিরাজ করে। আমি সারা রাস্তা শুধু মানুষের ভাবনাতে বিভোর থেকেছি, আর মানুষের ভাবনাতে আচ্ছন্ন হয়ে ভার্সিটিতে পৌঁছে যাই। আমি ভার্সিটিতে পৌঁছে হন্যে হয়ে মানুষকে খুঁজতে শুরু করি। আমি অনেক খোঁজাখুঁজির পর কোথাও না পেয়ে ভার্সিটির পেছনে পুকুর পাড়ে এক জোড়া কাপড় দেখে থমকে দাঁড়াই। আমার মনে হচ্ছিল যে পায়ের নিচ থেকে মাটিটা সরে যাচ্ছে, আমার মাথার উপরে আকাশটা ভেঙে চুরমার হয়ে আছড়ে পড়ছে। আমার দু চোখে অন্ধকার দেখতে শুরু করি, আবার সারাটা শরীর জমে শক্ত হয়ে যায়, আর চোখ দিয়ে অঝরে অশ্রু বেরোতে শুরু করে। বুকটা হু হু করে কেঁদে ওঠে। আমার ভালোবাসার সাথে মানুষই এত বড় প্রতারণা করবে সেটা কোনোদিনও বুঝে উঠতে পারেনি। আমার মাত্র 10টা দিনের অনুপস্থিতিতে দীর্ঘ 3 বছরের ভালোবাসাকে পায়ের নিচে পিষে ফেলে দিয়ে অন্য একজনের হাত ধরে প্রেম করে বেড়াচ্ছে। আমার ভাবতেই খুব অবাক লাগছে, মানুষই আমার সাথে এত বড় প্রতারণা করবে। আমার বুকে মাথা রেখে যে মানুষই সারা জীবন একসাথে সব কঠিন বাধা বিপত্তিকে কাটিয়ে পথ চলার অঙ্গীকার করেছিল, সেই মানুষই আজ সবকিছু ভুলে অন্য একজনের বুকে মাথা রেখে রোমান্টিক স্বপ্ন দেখাতে ব্যস্ত। আমি নিজ চোখে এই দৃশ্য দেখে মাথাটা ভন ভন করে ঘুরতে শুরু করে, আর দুইটি চোখে শ্রাবণের ধারা অনর্গল বইতে শুরু করে। তাই কোনো দিকে না তাকিয়ে সোজা ভার্সিটি থেকে মেসে চলে আসি। আমি মেসে এসে মানুষের কথা মনে করে অনেক কান্নাকাটি করতে থাকি। আমার চোখের জলে বালিশ ভিজে যায়, তবুও আমার দুঃখ দেখার মতো কেউ থাকে না। এমন করে কান্না আমার নিত্য সঙ্গী রূপ নেয়। আমি প্রতিদিন শতবার মানুষের ফোনে মেসেজ কল দিয়েছি, কিন্তু তবুও একটিবারের জন্য হলেও আমার ফোনটা ধরেনি। আজ এভাবে আমি দুঃখটাকে নিত্য সঙ্গী করে 5টা দিন কাটিয়ে দিই। আজ 5টা দিন পর আমি ভার্সিটির দিকে রওনা দিই। আমার ভার্সিটিতে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না, তবুও শুধু একটিবার দূর থেকে মানুষীকে দেখার জন্য এসেছি। আর আমি ভার্সিটিতে এসে দেখি মানুষই সেদিনের মতো করে ছেলেটার কাঁধে মাথা রেখে বসে বসে হাসাহাসিতে লিপ্ত হয়ে আছে। আর এই দৃশ্যগুলো দেখে আমার বুকটা ফেটে কান্নার চিৎকার বেরিয়ে আসতে চলেছে, আর দুইটা চোখ দিয়ে অঝরে নোনা জল পড়তে শুরু করে। আর তাই তো আমি হাত দিয়ে চোখের জল মুছতে মুছতে ওই জায়গা থেকে চলে আসি। আমি ক্যাম্পাসের বটগাছের নিচে বসে মানুষের কথা মনে করে কাঁদতে শুরু করি। আমি বটগাছের নিচে বসে কাঁদছি, ঠিক তখনই আমার একটা চাচ্চু এসে আমার কাঁধে হাত দেয়। আমি তাই তো তাড়াহুড়ো করে চোখের জলটা মুছে ফেলি। কি ব্যাপার চাচ্চু, কেমন আছো? আছি, এই তো কোনো রকম। আর তোর কি অবস্থা? আমার আর অবস্থা, এই তো কেটে যাচ্ছে কোনো রকম একভাবেই। কেমন যে যাচ্ছে সেটা তো খুব ভালো করেই আমি দেখতে পাচ্ছি। মানে কি এমন দেখলা? দেখছি যে প্রেম বিরহে কাতর হয়ে একা একা বসে কেমন কাঁদছিস। কি করব বলো, আমি যে ওকে অনেক ভালোবাসি, কিন্তু ও আমার ভালোবাসা বুকে এমন করে যে ছুরি মারবে সেটা কখনো বুঝে উঠতে পারিনি। কি আর বলবি বল, মেয়েরা এমনই, স্বার্থের কারণে সব কিছু করতে পারে। আমার ভালোবাসার মাঝে যে কোনো খাত ছিল না, তবে কেন আমার সাথে এত বড় ছলনা করলো? তোর ভালোবাসার মাঝে খাত ছিল না, তা একদম ঠিক, কিন্তু তোর কাছে যে টাকা নেই, তাই তোকে ছেড়ে দিয়ে কোটিপতি ছেলের সাথে প্রেম লীলা শুরু করেছে। হায় রে মানুষ,
টাকার জন্য কি না করতে পারে। সামান্য টাকার জন্য 3 বছরের প্রেমকে কবর দিতে কোনো দ্বিধাবোধ করে না। টাকা ছাড়া মানুষগুলো যেন আজ কিছুই বোঝে না, আর তাই এতদিনের কষ্টে তিলে তিলে গড়া সম্পর্ক ভুলে টাকার পিছনে আজ ছুটে চলেছে। আমি কি করব চাচু, কিছুতে আমি যে মানসীকে মন থেকে সরাতে পারছি না। আমার শয়নে স্বপ্নে শুধু ওর প্রতিচ্ছবি ভেসে ওঠে। কি লাভ এমন মানুষকে মনে রেখে যে কোটিপতি ছেলের টাকার লোভে এতদিনের সম্পর্ককে ভুলে যায়। কিন্তু আমি যে কিছুতেই ওকে মন থেকে এক মুহূর্তের জন্যও ভুলতে পারছি না। ভুলতে তোকে হবেই, আর তোকে তা পারতেও হবে। তার জন্য সব ব্যবস্থা করা হয়ে গেছে। মানে ঠিক বুঝতে পারলাম না, কিসের ব্যবস্থা করেছো? আরে যে ছেলেটার সাথে মানুষই প্রেম করছে সে হচ্ছে আমার ক্লাসমেট, আর ছেলেটার নাম অভি, বড় লোকের ছেলে। তাই টাকার উপর সবসময় গড়াগড়ি খায়। আরও অনেক মেয়েদের সাথে প্রেম অভিনয় করে তাদেরকে ভোগ করে ছেড়ে দেয়। আমার সাথে ওর ভালো একটা সম্পর্ক আছে, তাই সেদিন ও তোর নতুন প্রেমিকার বিষয়ে আমার কাছে বলেছিল। আর তারপরে ওদের মাঝে কী কথা হয়েছিল তা শুনতে আমি বুঝতে পেরে যাই যে এটা মানুষই। আর তাই ওর ফোন থেকে কথা বলার সব রেকর্ডিংগুলো আমার ফোনে নিয়ে নিয়েছি। আমি কাঁপা কাঁপা হাতে চাচুর হাত থেকে ফোন নিয়ে মানুষের কথোপকথন শুনতে শুরু করি। আর তাতে বলা আছে, এই ভালোবাসার দিবসে এক না হতে পারলেও সামনের বার ঠিক এক হবে। আরও অনেক কথা শুনতে পাই, আর কথাগুলো শুনে আমার অনেক কষ্ট হয়। তাই ভার্সিটি থেকে সোজা মেসে চলে আসি। আমি মেসে এসে শুয়ে শুয়ে ভাবতে থাকি, একদিন এই বুকে মাথা রেখে মানুষই শত শত স্বপ্নের কথা বলেছিল। আমার সাথে করে নিয়ে সমস্ত বাধা বিপত্তিকে পাশকে ফেলে এই ধরনের মধ্যে ছোট্ট সুখের সংসার সাজাবে বলেছিল। কিন্তু আজ কোটিপতি ছেলের টাকার মোহে পড়ে সমস্ত স্বপ্ন আশাকে পায়ের নিচে পিষে ফেলে দিয়ে নতুন করে স্বপ্ন দেখাতে বিভোর আছে। আমার কি দোষ ছিল যার জন্য আমার এতদিনে তিলে তিলে কষ্টে গড়া সমস্ত স্বপ্ন বুকে পা দিয়ে আমাকে ভুলে যেতে পারলো? আমার ভালোবাসা তো কোনো কমতি ছিল না, তবে কেন আমার সাথে এত বড় ছলনা করলো? আমার কথাগুলো ভাবতে গিয়ে দুই চোখ দিয়ে শ্রাবণের ধারা বইতে শুরু করে। আমি মানুষের সাথে কথা বলি সেটা ভাবি খুব ভালো করে জানে, তাই ভাবির কাছে মানুষের ব্যাপারে আমি সবকিছু বলি। আর ছেলেটা যে ভালো না অ্যান্ড ছেলেটা সব খারাপ উদ্দেশ্যগুলোও বলি। আমি মানুষের সাথে অনেকভাবে কথা বলার চেষ্টা করেও বলতে পারিনি। সবশেষে ভাবির কাছে বলতে বাধ্য হই। আমি একদিন ভার্সিটি গিয়ে বটগাছের নিচে বসে বসে মানুষের কথা ভাবছি, আর ঠিক তখনই মানুষই কোথা থেকে যেন এসে আবার শার্টের কলারটা ধরে ঠাস ঠাস করে দুইটা চড় মারলো। এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় তুই অভি নামে আপুর কাছে বিচার দিস? মানুষই, তুমি একটা খারাপ ছেলের জন্য আমার গায়ে হাত তুলতে পারলে? এবার তো শুধু গায়ে হাত তুললাম, পরের বারে এমন ভুল করলে হাত পা ভেঙে একদম পঙ্গু করে 4 রাস্তার মাঝে বসিয়ে রাখবো বলে দিলাম। আমাদের এতদিনের তিলে তিলে গড়া ভালোবাসা তুমি এত সহজে ভুলে যেতে পারলে? আরে রাখ তোর ভালোবাসার ন্যাকামোর কথা। আর তুই শোন, যেখানে টাকা নেই সেখানেই মানসিক কখনো থাকে না। আর তোর সাথে 3 বছরের সম্পর্কের মধ্যে তুই আমাকে কি দিয়েছিস? আর অভির সাথে এই কিছুদিন ধরে সম্পর্কে ও আমাকে অনেক কিছু দিয়েছে, যা তোর 14 গোষ্ঠী কোনোদিন চোখে পর্যন্ত দেখে নাই। বা মানুষই, তুমি আজ টাকার অন্ধ মোহে পড়ে আমার এতদিনের কষ্টে গড়া ভালোবাসাকে ভুলে যেতে পারলে? আমার এই বুকে মাথা রেখে কেঁদে কেঁদে কত শত স্বপ্নের পাহাড় গড়েছিলে, যা শুধুমাত্র টাকার মোহে সব ভুলে যেতে পারলে? ওই তোর এত লেকচার শোনার মতো আমার কোনো টাইম নাই। আর শোন, তুই যদি কোনোদিনও আমার আর অভির মাঝখানে বাধা হয়ে দাঁড়াস, সেদিন তুই আমার আসল রূপটা দেখবি বলে দিলাম। তুই আর কি রূপ দেখাবি? তোর সব রূপ আমার দেখা হয়ে গেছে। আর শোন, তুই আজ টাকার মোহে পড়ে আমার ভালোবাসা অস্বীকার করে চলে যাচ্ছিস, কিন্তু তোকে একদিন আমার কাছে ফিরে আসতে হবে। আর সেই দিনটা খুব বেশি দূরে নয়, খুব নিকটে। আর যেদিন ফিরে আসবি সেদিন অনেক বেশি দেরি করে ফেলবি। আমি তোর মতো ছোট লোকের কাছে ফিরে আসব সেই আশাতে ঘুম কামাই কর, তবে সেদিন কখনো ফিরে আসবে না। আর তোকে শেষবারের মতো আমি সতর্ক করে দিচ্ছি, যদি ভুল করেও আমার আর অভির মাঝে আসিস না, তাহলে সেই দিন তোর বুকের ওপর পাড়া দিয়ে আমি তোর কলিজাগুলো ছিঁড়ে ফেলবো। আর তোর বুকে কতটা ভালোবাসা আছে আমি ভালো করে দেখবো।
আমি কখনো তোর মতো অমানুষের কাছে ফিরবো না, বরং তুই আমার পায়ের কাছে এসে ক্ষমা ভিক্ষা চাইবি। আর সেই দিনটার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি আর কোনো কথা না বলে সোজা ভার্সিটি থেকে চলে আসি। আমার দু চোখ দিয়ে জলের স্রোতধারা বইতে শুরু হয়ে যায়। আমি যাকে এতটা ভালোবাসলাম সে কিনা আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলো। আমার কথাগুলো ভাবতে গিয়ে বুকটা ফেটে কান্না বের হয়ে আসতে চাচ্ছে। আমি শত চেষ্টা করে চোখের জল লুকিয়ে রেখে বেশের দিকে রওনা দিই। আমি রাস্তা দিয়ে আনমনে হাঁটছি আর মানুষের সমস্ত কথাগুলো ভাবছি। আর মানুষের এত বড় স্বার্থপর হবে সেটা আমি কোনোদিনও স্বপ্নেও ভাবিনি। আজ শুধুমাত্র টাকার মোহে পড়ে স্বার্থের কারণে আমার ভালোবাসার কবর রচনা করে দিয়ে গেল। তাই আমি আর এমন স্বার্থপরের কথা ভাববো না। আমি মন থেকে ভুলে যাব যে মানুষী নামের কেউ একজন ছিল আমার জীবনে, যাকে আমি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসেছিলাম। আমি জানি আমার ভুলতে অনেক কষ্ট হবে, তবুও আমাকে ভুলতেই হবে। মানুষই যদি আমার ভালোবাসাকে ভুলে অন্য কাউকে আঁকড়ে ধরে বাঁচতে পারে, তবে আমি কেন পারবো না? আমাকে যে পারতেই হবে। আর আমি সেটা করেও দেখাবো যে ওকে ছাড়া আমিও একা চলতে পারি। আমি মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমি ভালো করে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হয়ে মায়ের সব স্বপ্ন পূরণ করব। তাই তো নিজেকে একদম পরিবর্তন করে ফেলি আর লেখাপড়াতে মনোযোগী হয়ে যাই। আমি এখন প্রতিদিন ভার্সিটিতে যাই আর মন দিয়েই পড়াশোনা করতে শুরু করে দিই। আমি ভার্সিটিতে গিয়ে মানুষীকে ভুলে থাকলেও গভীর রাতে মানুষের সাথে কাটানোর সমস্ত স্মৃতিগুলোকে মনে করে চোখের জলে বালিশ উঠেছে। আর এভাবেই সব দুঃখ কষ্টের মধ্য দিয়ে আমি সময় অতিবাহিত করতে শুরু করে দিই। আর এভাবে দেখতে দেখতে 2টা মাস কেটে যায়। আর এই 2টি মাস আমি কতটা কষ্ট সহ্য করেছি নিজেকে সামলাতে গিয়ে সেটা আমি বলে বোঝাতে পারবো না। আমি একদিন ক্লাস শেষ করে ক্যান্টিনের দিকে যাচ্ছি, ঠিক তখনই সামনের দিকে তাকিয়ে দেখি মানুষী ওবির বাইকের পিছনে শক্ত করে জড়িয়ে ধরে বসে আছে। আর আমাকে দেখে মানুষী বলে ওঠে, এই দেখ, তোরা ছোট লোকের বাচ্চা প্রেম বিরহে কেমন কাতর হয়ে দেবদাসের মতো ঘুরে বেড়াচ্ছে। মানুষের কথাগুলো শুনে সবাই উচ্চস্বরে হাসতে শুরু করে। এসব ছোট লোক খ্যাতমার্কার ছেলে আসে যে কোথা থেকে, ঠিক মতো করে কথা বলতে পারে না, আবার মানুষের সাথে প্রেম করতে আসছে। তুমি এসব ছোট লোকের কথা বাদ দাও তো, এইসব ছোটদের কথা মুখে আনতেও ঘৃণা হয়। বাবু, একদম ঠিক কথা বলেছ। এসব খ্যাতমার্কার ছেলেদের দেখলে মন চায় ইচ্ছে মতো করে থাপড়াতে, আবার এই মানুষের সাথে প্রেম করার মতো দুঃসাহস দেখায়। জান, একদম ঠিক কথা বলেছ। আর তাইলে এই ছোট লোকের বাচ্চাটাই এতদিন তোমার পিছনে পিছনে ঘুরে তোমাকে ডিস্টার্ব করতো? বাবু, এই ছোট লোকের বাচ্চাটা এতদিন আমার পেছনে ঘুরে আমাকে ডিস্টার্ব করেছে। আর তাই শোনো, আজকে ওকে এমন একটা শিক্ষা দাও যাতে করে আর কোনোদিন আমার সামনে ভালোবাসি এই কথাটা বলার সাহস না পায়। ঠিক বলেছ। আজকে ওরে আমার সোনা পাখির ডিস্টার্ব করার মজা হাড়ে হাড়ে বুঝাই দিব। এমন একটা ব্যবস্থা করো যাতে আমার সামনে আর কোনোদিনও না পড়ে। আমি সেই ব্যবস্থা করছি। আমি মানুষদের হাসাহাসি আর আমায় নিয়ে ব্যঙ্গ করা কথাগুলো শুনে আর সহ্য করতে পারছিলাম না, তাই ওদের সামনে থেকে চলে আসি। আমি বটগাছের নিচে বসে মানুষের ব্যঙ্গামি কথাগুলো ভাবতে শুরু করি। আর কথাগুলো ভাবতেই চোখ দিয়ে নয়নজল পড়তে শুরু করে। আমি মানুষের কথাগুলো ভাবছি, ঠিক তখনই অবি কতগুলো ছেলেকে নিয়ে এসে আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে হেলোফাদারি মারতে শুরু করে। মারের চোটে আমার মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত পড়তে শুরু করে। আমার চোখে মুখে অন্ধকার দেখতে শুরু করি। আমি এতজনের মার সহ্য করতে না পেরে মুহূর্তের মধ্যে অজ্ঞান হয়ে যাই। আমার যখন জ্ঞান ফেরে তখন নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করি, আর আমার সারা শরীরে ব্যান্ডেজ করা ছিল। আমাকে নাকি অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে চাচ্চু তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে আসে। আমি চাচ্চুকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করি আর বলতে থাকি, আমি তো কোনো অপরাধ করিনি, শুধু মন থেকে ভালোবেসেছিলাম, আর যার জন্য আজ এত কষ্ট সহ্য করতে হচ্ছে। আর চাচ্চু প্রতি উত্তরে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। আজ 15 দিন পর আমি কিছুটা সুস্থ অনুভব করছি, তাই ভার্সিটি এসেছি। আবার ভার্সিটিতে আসার কোনো রূপ ইচ্ছেই ছিল না, কিন্তু কিছুদিন পরে সেমিস্টার পরীক্ষা, আর তাই জরুরি কিছু নোটসের জন্য ভার্সিটি আসতে হয়। আমি ক্যাম্পাসের পূর্ব পাশের বটগাছের নিচে বসে বসে বইয়ের পাতা উল্টাচ্ছি, আর ঠিক তখনই অবি ও মানসিক কতগুলো মস্তান টাইপের ছেলে নিয়ে আমার সামনে এসে দাঁড়ায়। আমার পাশে বসে আমাকে নিয়ে ওরা
সবাই নানান রকম ব্যাঙামি করা শুরু করে। আর তাই আমি ওই সব কথা সহ্য করতে না পেরে মাথা নিচু করে সেখান থেকে সোজা ক্লাসের দিকে চলে যাই। আমি একদিন সন্ধ্যাবেলা রাস্তা দিয়ে আনমনে হাঁটছি, ঠিক তখনই রাস্তার পাশের একটা পরিত্যক্ত বাড়ি থেকে কারো কান্নার চিৎকার ভেসে আসে। আর তাই তো আমি দ্রুত সেখানে চলে যাই। আমি ঘটনাস্থলে গিয়ে দেখি যে অবি ও তার সাঙ্গপাঙ্গ মিলে মানসীর সাথে জোর জবস্তি করতে চাচ্ছে, আর মানসী ওদের হাত থেকে বাঁচার জন্য অনেক চেষ্টা করছে। আমি মানসীর সাথে এরকম করা দেখে নিজেকে আর সহ্য করতে পারিনি, আর তাই আশেপাশে মানুষদেরকে চিৎকার করে ডাকতে শুরু করি। আমি পাশে তাকিয়ে দেখি একটা রড পড়ে আছে, তাই রডটা হাতে নিয়ে ওদেরকে চোখ বুজে মনের মধ্যে পুষে রাখা রাগ থেকে এলো পাতাড়ি মারতে শুরু করি। আমার হাতের মার খেয়ে ওরা দৌড়ে পালাতে শুরু করে, আর আমাকে পরে দেখে নিবে বলে শাসিয়ে যায়। কিন্তু আমি এসব ভয়কে পরোয়া করি না, ওদের তাড়া করতে শুরু করি। আর সবাই চলে গেলে আমি হাত থেকে রডটা ফেলে দিয়ে চিৎকার করে বলি, কে আছিস আয়, দেখি তোদের মায়ের দুধের কত চোর, আর যদি সাহস থাকে তাহলে আমার সম্মুখে টেক্কা দিয়ে যা, চোরের মতো পালিয়ে কেন যাচ্ছিস? আমি রাগে দুঃখে রডটা আছাড় দিয়ে ফেলে দিই। পিছন ফিরে তাকিয়ে দেখি মানসী জড়সড়ভাবে চুপটি করে দাঁড়িয়ে আছে, আর মানসীর গায়ের কাপড় কিছু জায়গাতে ছিঁড়ে গেছে। তাই আমি নিজের শরীর থেকে জ্যাকেটটা খুলে মানসীর গায়ে পরিয়ে দিই। আর মানসীর গায়ে জ্যাকেটটা পরানোর সময় আমার দিকে ও অসহায় দৃষ্টিতে তাকিয়েছিল, কিন্তু আমি কোনোরূপ সেদিকে না তাকিয়ে জ্যাকেটটা পরিয়ে দিয়েই চলে আসি। আমি রাস্তা দিয়ে আনমনে হাঁটছি আর ভাবছি যে মানুষ কি করে টাকার অন্ধে মোহে পড়ে এতদিনের কষ্টে তিলে তিলে গড়া সম্পর্কের সাথে প্রতারণা করতে পারে। আমি মানসীকে নিজের জীবনের চাইতে অনেক বেশি ভালোবেসেছিলাম, আর যার ফলশ্রুতিতে আমার এই বুকে তীর বিদ্ধ করে আমাকে একা করে নিজের স্বার্থের জন্য বড়লোক ছেলের হাত ধরে চলে গেল। আমার যে কতটুকু কষ্ট হচ্ছে সেটা একটা বারের জন্য ভাবলো না। আমার দেখা শত শত স্বপ্নগুলোকে এক নিমিষে পায়ের নিচে পিষে ফেলে নিজের তৈরি করা সুখের নীড় খুঁজে চলে গেল। আর আমার দেখা শত শত স্বপ্নগুলোকে ভুলে যাদেরকে বিলিয়ে দিয়েছো তোমার সব জমানো ভালোবাসা, আজ তারাই তোমার সরলতার সুযোগ নিয়ে তোমার সবকিছু লুটে ফুটে নেবার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। আমার এই অবুঝ মনের ভালোবাসার বুকে তুমি যে বিষের ছোবল মেরেছ তার একদম ঠিক জবাব সৃষ্টিকর্তা দিয়ে দিয়েছে। আর পুরনো কথায় আছে না, পাপ কোনোদিনও পাপেরও ছাড়ে না। আর তাই মানসী, তুমি তার ঠিক উপযুক্ত জবাব পেয়ে গেছো। আমার ভালোবাসার বুকে ছুরিবিদ্ধ করে তুমি যাদের বুকে মাথা রেখে সুখ খুঁজতে চেয়েছিলে তারা আজকে তোমার সব লুটে চলে যাওয়ার প্রয়তা করেছিল। তুমি সত্যি বড় বোকা মানসী। আমার সত্য ভালোবাসা তুমি পায়ের নিচে পিষে তুমি যাদের মিথ্যা ভালোবাসার ফাঁদকে সুখের ঠিকানা ভেবে ধরা দিয়েছ তারাই আজকে তোমাকে ভোগ করে রাস্তায় ফেলে রাখার জোগাড় যত্ন করে গেছে। আর তার কারণ তারা তোমাকে না, মানসী তোমার দেহকে ভালোবাসে। আর তুমি তাদের তুরুপে তাস হয়ে এতদিন আমার বুকে যন্ত্রণার তীরবিদ্ধ হয়ে গেছো। আর তাই এখন বুঝো প্রতারণার মাঝে কত কষ্ট থাকে। আমার 3 বছরের তিলে তিলে গড়া ভালোবাসার বুকে ছুরি চালাতে তোমার যখন হাতটা একটুও কাঁপেনি, তবে কেন আমি তোমার কথা ভেবে কষ্ট পাবো? না, আমি আর তোমায় নিয়ে ভাববো না। আমি আমার মতো করে নিজেকে গড়ে তুলব। আমার মনে জমানো সব ছোট্ট ছোট্ট স্বপ্নকে আমি নিজে পূর্ণতা দেব। আমি যে আর চাই না তোমাকে ফিরে পেতে, কারণ তুমি আমার কষ্টে গড়া এতদিনের ভালোবাসার সাথে বিশ্বাসঘাতকতা করতে একটি বার আমার কথা মনে করনি। তাকে এই মনের মন্দিরে পূজা করে কি লাভ? তুমি যদি আমার ভালোবাসাকে ভুলে অন্যজনের বুকে মিশে যেতে পারো, তবে আমি কেন তোমার মনে করে কষ্ট পাবো? আর তাই তোমাকে আমি এই মন থেকে চিরদিনের জন্য ভুলে যাব, আর কখনো পিছুটান দেব না তোমার ওই সম্মুখ পানে। আমি তোমার চোখের আড়াল হয়ে যাব, আর কখনো তোমার সামনে পড়ে তোমার বিরক্তিকর এর কারণ হয়ে দাঁড়াবো না। আর তাই তোমাকে ভুলে তোমায় নিয়ে মনের ফুলদানিতে সাজানো সমস্ত ছোট্ট ছোট্ট স্বপ্নকে বিসর্জন দিতেও এক বাক্যে রাজি। আমি আমার স্বপ্নের ভার্সিটি থেকে চলে যাওয়ার জন্য টিসি নিতে এসেছি। আমি আর মানুষের সামনে থেকে ওর বিরক্তিকর কারণ হতে চাই না, আর তাই অনেক দূরে হারিয়ে যাব। তাই এই ভার্সিটির সব মায়া ও কাটানোর সমস্ত সোনালি স্মৃতিগুলোকে ত্যাগ করে চলে যাওয়ার জন্য শেষবারের জন্য এসেছি। আমি অনেক স্বপ্ন আশা বুকে নিয়ে এই ভার্সিটিতে একদিন এসেছিলাম,
আমাকে এমন করে সমস্ত স্বপ্নগুলোকে চিরতরে অধরা রেখে চলে যেতে হবে সেটা কখনো কল্পনাও করিনি। আমি সমস্ত কথাগুলো ভাবতে গিয়ে চোখের জল গাল বেয়ে শার্ট ভিজে যাচ্ছে। আমি চোখের জলগুলোকে হাত দিয়ে মুছে ফেলে টিসির জন্য প্রিন্সিপালের রুমের দিকে পা বাড়ালাম। আমি প্রিন্সিপালের রুমের কাছাকাছি আসতেই একটা কালো জিপ ক্যাম্পাসে এসে যায়, আর সবাই জিপ গাড়ির দিকে তাকিয়ে থাকে। আর জিপ গাড়িটির ঠিক সামনে মানসী ও তার বান্ধবীরা বসেছিল। আর জিপ গাড়ি থেকে দুইটা পুলিশ নেমে মানসীদের কাছে গিয়ে সব জিজ্ঞেস করে। আর মানসী হাতের ইশারা করে পুলিশকে সোজা আমাকে দেখিয়ে দেয়। আর পুলিশগুলো এসে আমাকে কিছু না বলতে দিয়ে টেনে হিঁচড়ে গাড়িতে তুলে নেয়। স্যার, আমাকে কেন এভাবে ধরে নিয়ে যাচ্ছেন? কেন ধরে নিয়ে যাচ্ছি সেটা সময় হলে ঠিক ভালো করেই বুঝতে পারবি। স্যার, আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমি তো কোনো অপরাধ করিনি। তুই অপরাধ করেছিস নাকি করিসনি সেটা পুলিশের দুই ঘা খেলেই ঠিক বুঝতে পারবি। কিন্তু স্যার, আমি তো এমন কোনো অপরাধ করিনি, তবে কেন আমাকে ধরে নিয়ে যাচ্ছেন? এই, তুই একটু চুপ করে থাকবি, নাহলে কিন্তু তোর সব হাড়গোড় ভেঙে চার রাস্তার মাঝে বসায় রাখবো বলে দিলাম। স্যার, আমি বারবার বলছি আমার জানা মতে কোনো অপরাধ করিনি। আর তাই তো আমার নামে এই মিথ্যা অপবাদ কে দিয়েছে সেটা কি একবার জানতে পারি? কি হয়েছে জানতে চাস? আমাদের একটু আগে যেই মেয়েটা তোকে দেখিয়ে দিল সেই মেয়েটা তোর নামে থানায় অভিযোগ করেছে, আর বলেছে তুই নাকি ড্রাগ চোরাকারবারির সাথে যুক্ত, আর বলেছে তুই নাকি একটা গ্যাং চালাস, আর তুই সেই গ্যাংয়ের প্রধান। তাই তোকে ধরতে পারলে সবকিছু রহস্য উদ্ঘাটন করা যাবে। আমি কোনো কিছুতেই নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। মানুষই আমার নামে এত বড় মিথ্যা অপবাদ দিতে পারলো। আমি তো মানুষের কোনো ক্ষতি করিনি, শুধু মন থেকে পাগলের মতো ভালোবেসেছিলাম। আর তাই সেই ভালোবাসার প্রতিদানে আমাকে এভাবে দিল। আমি আর নিজেকে কন্ট্রোলে রাখতে পারছি না। তাই তো মানুষের সম্মুখে দাঁড়িয়ে আমার সব প্রশ্নের উত্তর পেতে মরিয়া হয়ে যাই। স্যার, আমাকে 5টা মিনিট সময় দিবেন। আমি একজনের সাথে জাস্ট কয়েকটা কথা বলে চলে আসব। দেখ, একদম পাল্টানোর মতলব করবি না, তাহলে কিন্তু মোটেও ভালো হবে না বলে দিলাম। সত্যি বলছি স্যার, কোনো পালানোর মতলব করব না, শুধু জাস্ট কয়েকটা কথা বলে চলে আসব। আচ্ছা ঠিক আছে, তাইলে যা। আমি মনের মধ্যে একরাশ প্রতিশোধের আগুন জ্বেলে আস্তে আস্তে মানুষের দিকে এগিয়ে যেতে শুরু করি। আর আমার এভাবে মানুষের দিকে এগিয়ে যেতে দেখে পুরো ভার্সিটির সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাই আমি সোজা গিয়ে মানুষের সম্মুখে দাঁড়াই। আর মানুষই আমায় এভাবে ওর সামনে দাঁড়াতে দেখে মুখটা কালো করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমি মানুষের ওই নীরবতা দেখে বলি, আমি তোমার সাথে কেমন অন্যায় করেছিলাম যার জন্য আমার এত বড় ক্ষতি করলে? আমি তোমাকে শুধু মন থেকে পাগলের মতো ভালোবেসেছিলাম, আর তার জন্য আমার নামে এত বড় অপবাদ দিতে পারলে? আমার নামে এমন মিথ্যা অপবাদটা দিতে একটি ভার তোমার বিবেকে বাঁধলো না? সত্যি বিশ্বাস করো, আমি তোমার নামে কোনো মিথ্যা অপবাদ দেইনি। আমার কাছে এসে শুধু তোমার নামটা জিজ্ঞেস করেছে। তাছাড়া আমি সত্যি বলছি, কোনো কিছু জানি না। আমি বিশ্বাস করব তোর মতো বিশ্বাসঘাতক প্রতারকের কথা? আমি একবার তোকে বিশ্বাস করে হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে ভালোবেসেছিলাম, কিন্তু তুই আমার সব বিশ্বাসকে গলা টিপে হত্যা করে ধনির দুলারির হাত ধরে চলে গিয়েছিলিস। আর আবার তুই তোকে বিশ্বাস করে কষ্ট পেতে বলছিস? আমি জানি তোমার সাথে আমি যে অন্যায় করেছি তার কোনো ক্ষমা নেই, আর তাই তোমার কাছে আমি শেষবারের মতো ক্ষমা চাচ্ছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার পা ধরে ক্ষমা চাচ্ছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তোর মতো প্রতারককে ক্ষমা করা কোনো প্রশ্নই আসে না। আমি তোকে কোনোদিনও ক্ষমা করব না। আর ক্ষমা পেতে হলে সেই যোগ্যতা থাকতে হয়, কিন্তু তোর মতো প্রতারক বিশ্বাসঘাতকের সেই যোগ্যতা পর্যন্ত নাই। প্লিজ রাহুল, এভাবে বলো না, আমার যে কষ্ট হয়। আমি আমার সব ভুল বুঝতে পেরেছি। আমি টাকার নেশায় মত্ত ছিলাম, তাই বলে তোমার নিঃস্বার্থ ভালোবাসাকে দূরে ঠেলে তোমার সাথে প্রতারণা করেছি। কিন্তু আজ আমি হৃদয় দিয়ে অনুভব করছি শুধু আমার জীবনে তোমাকে চাই। আমি তোমাকে ছাড়া নিজেকে ভাবলে মনে হয় আমি একটা প্রাণহীন পাখির মতো হয়ে গেছি। আর তাই আমাকে শেষবারের মতো একটা সুযোগ দাও। কথা দিচ্ছি কখনো তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমি আমার সবটুকু ভালোবাসা দিয়ে তোমার মনের সব কষ্ট দূর করে দিব। তোর সাহস কি করে হয় আমার গায়ে টাচ করার? তোর মতো কালসাপের স্পর্শ শরীরের যে অংশে লাগবে সেই জায়গাটা অপবিত্র হয়ে যাবে। তাই ভুল করেও আমার শরীরে টাচ করবি না বলে দিলাম। আর তোর কষ্ট হয় না আমার কথা শুনে? আর যখন আমাকে তোর কথার ইশারায় মেরে রক্তাক্ত করে ওই ক্যাম্পাসে ফেলে রেখেছিল,
তখন আমার কতটা কষ্ট হয়েছিল সেটা একটাবার ভেবে দেখেছিলিস? না, তা তুই কোনোদিনও ভাবিসনি। আমি প্রতিটা দিন ভার্সিটিতে এসে তোদের কথার মরণ বাণ শুনে চোখের জল নিয়ে বাড়িতে ফিরেছি। তার কোনো খেয়াল করেছিস? না, তা তুই কোনোদিনও ভেবে দেখিসনি। আমি প্রতিটা মুহূর্তে তোর দেয়া কষ্টগুলোকে বুকের মাঝে সদরে লুকিয়ে রেখে কত যন্ত্রণা সহ্য করেছি, তার কোনো হিসাব তুই খেয়াল রেখেছিস? না, তুই সেই খেয়াল রাখিসনি। আর তাই আমি কেন তোর কষ্টগুলোকে দেখতে যাব? আমি তোর দেয়া সব জঠর যন্ত্রণাকে যখন একা একা নীরবে সহ্য করতে পেরেছি, তখন তোকে ছাড়া বাকিটা জীবন পার করে দিতে পারবো। আমাকে যত খুশি মারো, তবু আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমাকে প্লিজ তোমার এই বুকে একটু ঠাঁই দাও। তোর মতো বিশ্বাসঘাতক প্রতারককে আমি কোনোদিনও ক্ষমা করব না। আর তাছাড়া তুই আমার কাছে মরে গেছিস। আমি মন থেকে ভুলে গেছি মানসী নামক কোনো একজন বিশ্বাসঘাতককে পাগলের মতো ভালোবেসেছিলাম কোনো একদিন। আমি আর তোকে নিয়ে দু চোখে স্বপ্ন দেখি না। এই চোখে আমার এখন তোকে দেখলে অনেক ঘৃণা হয়। আর তুই কোনোদিনও তোর এই চেহারাটা নিয়ে আমার সামনে এসে দাঁড়াবি না বলে দিলাম। আর তোকে আজ থেকে আমি একদমই মন থেকে মুছে ফেলবো। আর থাকবে না কোনো পিছুটান, যার জন্য শুধু বারবার তোর শত অবহেলা অপমানকে ভুলে একটিবার দেখার জন্য পাগলের মতো ছুটে আসতাম। হ্যাঁ, তুই আজ থেকে আমার কাছে মরে গেছিস। হ্যাঁ, মরে গেছিস। প্লিজ রাহুল, এভাবে বলো না। আমি তোমাকে ছাড়া যে এক মুহূর্তে থাকতে পারবো না। আর তাই আমাকে ক্ষমা করে দিয়ে তোমার এই বুকটাতে ঠাঁই দিয়ে আমাকে একটু ভালোবাসার সুযোগ দাও। আমি আর নিজেকে ঠিক রাখতে পারছিলাম না, তাই মনের সব রাগ আর অভিমানকে পুঁজি করে মানসীকে ঠাস ঠাস করে মারতে শুরু করি। আর আমাকে এরূপভাবে মারতে দেখে পুরো ভার্সিটির মানুষগুলো অবাক হয়ে যায়। আর শেষে পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যায়। আমাকে পুলিশ ধরে নিয়ে গেছে এই খবর মুহূর্তের মধ্যে বাড়ির সবাই জেনে যায়। আর তাই মা, বাবা, ফুপা, ফুপি, রিমা সবাই আমাকে দেখতে চলে আসে। আর আমাকে ধরে আনার কারণ জানতে পেরে সবাই কান্নায় ভেঙে পড়ে। আর তারা সবাই মানুষের সাথে আমার সম্পর্কের কথা পর্যন্ত জেনে যায়। আমায় জামিনে মুক্ত করার জন্য আব্বু অনেক চেষ্টা করে, কিন্তু কোনো কাজ হয়নি। তার প্রধান কারণ হচ্ছে যে আমাদের কোনো মামা খালু নেই। আর তাছাড়া সন্ত্রাস ও চোরাকারবারি মামলা হওয়াতে আমাকে কোর্টে চালান করে দেয়া হয়। আর কোর্ট আমাকে বিনা অপরাধে 2 বছরের জেল দিয়ে দেয়। আমি জেলের মধ্যে একা একা বসে জীবনের সব জয় পরাজয়ের টানাপোড়েনগুলো অনুধাবন করতে থাকি। আমার এই বন্দির 4 দেয়ালের মাঝে দম বন্ধ হওয়ার উপক্রম হয়ে যায়। আমার সব প্রিয়জনকে ছেড়ে একা এই 4 প্রকোষ্ঠের মধ্যে নিজেকে বড়ই অসহায় মনে হয়। আমাকে প্রতি সপ্তাহে বাবা মা আর মাঝে মধ্যে রিমা দেখতে আসে। আর যখন ওদের দেখি তখন নিজেকে অনেক প্রফুল্ল মনে করি, কিন্তু আবার যখন সবাই চলে যায় তখন নিজেকে বড় নির্জীব মনে হয়। আমার এমন করে সময়গুলো কেটে যেতে থাকে। আমার সাথে একদিন মা দেখা করতে এসে বলে মানসীর কথা। আমার সাথে নাকি দেখা করতে প্রতিদিনই আসে, কিন্তু সাহস করে আমার সামনে আসে না। আমি প্রথমে দেখা করতে না চাইলেও শেষে মায়ের জোরাজুরিতে দেখা করতে রাজি হয়ে যাই। আমার সামনে মানসীকে দাঁড় করিয়ে মা চলে যায়। আর আমি মানসীর দিকে তাকিয়ে তো পুরো অবাক হয়ে যাই। সারা শরীর শুকিয়ে একদম চিকন হয়ে গেছে, আর 2 চোখের নিচে কালো দাগ হয়ে গেছে। আমার মনে হয় রাত জেগে ঘুম নষ্ট করে অনেক কান্নাকাটি করে, কিন্তু আমি মনকে সান্ত্বনা দিই। মানসী তো আর আমার জন্য কাঁদে না। আর তাই আমি চুপ করে মানুষের সামনে দাঁড়িয়ে থাকি, মুখ দিয়ে একটা কথাও বের হয় না। আমার এরূপ চুপ থাকা দেখে নীরবতা পালা শেষ করে মানসী বলে, কেমন আছো? আমার আর ভালো থাকা, তুমি যেমন চেয়েছিলে ঠিক তেমন আছি। প্লিজ রাহুল, এভাবে বলো না। আমি যে আর এই কষ্ট সহ্য করতে পারছি না। তোমার বুঝি আবার কষ্ট হয়? আমাকে কষ্ট দেওয়ার সব জোগাড় যত্ন করে তুমি বলছো তোমার কষ্ট হয়? এই হাসির কথা আমি কার কাছে বলবো বলো? রাহুল, আমি সত্যি বলছি, তোমাকে অনেকটা বেশি ভালোবাসি। ভালোবাসো, সেই কথা তো আগেও আমার বুকে মাথা রেখে বলেছিলে, কিন্তু স্বার্থের কারণে সমস্ত কথা ভুলে অন্যজনের বুকে মাথা রেখেছিলে। তখন তোমার এই ভালোবাসা কোথায় ছিল বলতে পারো? আমি মানছি আমার ভুল হয়ে গেছে, আর তাই শেষবারের মতো আমাকে একটা সুযোগ দাও। তুমি সুযোগের কথা বলছো না? আরে সুযোগ তাকে দেওয়া যায় যে তার মর্যাদা রাখতে পারে, কিন্তু তুমি তো আমার এতদিনের কষ্টে তিলে তিলে গড়া ভালোবাসা ও বিশ্বাসকে পায়ের নিচে পিষে অন্যের বুকে মাথা রেখেছো।
আর তাই যে আমার স্বপ্নগুলোকে ভুলে, আমার সমস্ত বিশ্বাসকে ভুলে গিয়ে প্রতারণা করতে পারে, তাকে দ্বিতীয়বার সুযোগ দিয়ে কষ্ট পাওয়ার কোনো মানেই হয় না। প্লিজ রাহুল, আমাকে একটা সুযোগ দাও, আমায় ক্ষমা করে দাও। আমি তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না, তাই শেষবারের মতো তোমার বুকে ঠাঁই দাও। তোর মতো প্রতারকের মুখে ক্ষমা করার কথা মানায় না। আর তুই আমার কাছে কেন পড়ে আছিস? আমি তো খ্যাত ছোট লোকের বাচ্চা। আর তাই যা, তুই তোর ওই ধনির দুলালের কাছে যা। আমি তো তোকে ভালোবেসে কিছু দিতে পারিনি, তাই যে দিয়েছে তার কাছে যা। শুধু শুধু আমার কাছে কেন পড়ে আছিস? আর যখন তুই আমাকে ভালোবেসে পায়ের নিচে পিষে অন্যজনকে ভালোবেসে বুকে জড়িয়ে নিয়েছিলিস, তখন কই ছিল তোর এই ভালোবাসার মোহন বাণী? বলতে পারিস? আসলে অভি আমাকে নানাভাবে ইমপ্রেস করতো প্রতিদিন, আমার জন্য নানাভাবে পাগলামো করতো, তাই কখন যে আস্তে আস্তে ওকে মন থেকে ভালোবেসে ফেলেছিলাম সেটা বুঝতে পারিনি। আর অভির সাথে থাকতে গিয়ে তোমাকে আমার বড্ড অসহ্য মনে হতো, তাই তোমার সাথে নানা রকম বাজে ব্যবহার করতাম। কিন্তু বিশ্বাস করো, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আর আমার জীবনে শুধু তোমার অস্তিত্ব সেটা ভালো করে বুঝতে পেরেছি। তাই আমি আবার তোমার কাছে ফিরে এসেছি। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। তোকে আবার আমার এই বুকে জড়িয়ে নেওয়ার তো কোনো মানেই হয় না। আমি এমন একটা তুমি চেয়েছি যার ভিতরে আমি ছাড়া আর অন্য কেউ থাকবে না, কিন্তু তুমি আমার সব ভালোবাসাকে দূরে ঠেলে অন্য একজনকে তোমার বুকে ঠাঁই দিয়ে আমার সমস্ত স্বপ্ন আশা পায়ের নিচে দুমড়ে মুচড়ে একাকার করে দিয়ে এই বুকের মধ্যিখানটাতে তীরবিদ্ধ করে চলে গিয়েছিলে। আর তাই এই বুক থেকে তোমার নামটা অনেক আগেই মুছে ফেলেছি। চুপ করে কাঁদছে। আমি তোমার জন্য 7 সমুদ্র 13 নদী পার করে সুখ কুড়িয়ে আনতে সদা প্রস্তুত ছিলাম। আমি তোমার শুধু একটু চোখের ইশারাতে খরস্রোতা নদী পাড়ি দিয়ে সুখ খুঁজতে রাজি ছিলাম। আমি তোমার মুখের একটু হাসি দেখার জন্য নিজের জীবনটাকে শত ঝুঁকির মধ্যে ফেলতেও রাজি ছিলাম। তোমাকে লুকিয়ে একটুখানি দেখার জন্য কত শত বাহানা করে গেছি, কিন্তু তুমি ওই সব কিছুকে দূরে ঠেলে হারাহারে চলে গেলে। আর তুমি আমায় দিয়ে গেছো একরাশ জঠর যন্ত্রণা, আর আমি এই জঠর যন্ত্রণার আড়ালে আজ বড় অতৃষ্ট হয়ে গেছে। তাই তোমাকে আর এই বুকের মধ্যিখানে জড়িয়ে নিতে চায় না এই মনটা। এটাই কি তোমার শেষ কথা? এটাই আমার শেষ কথা। আর তাছাড়া তুমি আমার এই বুক যেমন তুমিটা চাই তেমন তুমিটা হতে পারোনি, তাই তোমাকে আমার বুকে হার মেশাতে চাই না। প্লিজ রাহুল, তুমি আমাকে যত খুশি শাস্তি দাও, তবু আমাকে দূরে ঠেলে দিও না। শাস্তি না? আচ্ছা ঠিক আছে, তুমি আমার জন্য কি শাস্তি নিতে পারবে? আমি তোমার জন্য আমার এই জীবনটাকে হাসি মুখে বিলিয়ে দিতে পারবো। তোমাকে আর জীবন দিয়ে কাজ নেই। আজ থেকে তোমার শাস্তি কোনোদিন আমার এই দু চোখের সামনে আসবে না। প্লিজ রাহুল, এমন শাস্তি আমাকে দিও না। আমি তোমায় না দেখেছি কিছুতেই বেঁচে থাকতে পারবো না। আমি এত কিছু বুঝি না, তুমি এখন আসতে পারো। আমার কথাগুলো শুনে মানুষই কাঁদতে কাঁদতে চলে যায়, কিন্তু আমার আজ কিছুই করার নেই। আমি নিরুপায় হয়ে গেছি। আমার ভালোবাসার বুকে ছুরি চালিয়ে যে কষ্ট আমাকে দিয়েছে সেটা আগে হারে হারে বুঝুক, তারপরে বুঝবে ভালোবাসা হারানোর কষ্ট কতটুকু। আমার দুই চোখে নোনা জলে সে ভিড় করে। আমি যে মানুষের চোখের জল সহ্য করতে পারি না, কিন্তু আজ আমার দুই হাত অদৃশ্য রাগ অভিমান বন্দী হয়ে আছে, তাই নীরবে সব কষ্টকে মেনে নিতে হয়েছে। আমি হাত দিয়ে চোখের জলকে মুছে ফেলে নিজেকে শক্ত করার আদম চেষ্টা করে যাই, কিন্তু আমি জানি না কতটুকু নিজেকে দমিয়ে রাখতে পারবো। কিন্তু শত কষ্ট হলেও আমাকে পারতেই হবে। আর তাই নিজের মনের সাথে যুদ্ধ করে একাকী জেলের বদ্ধ প্রকোষ্ঠের মধ্যে জীবনযাপন করতে শুরু করি। আর এদিকে মানুষই রাহুলের দেখা না পেয়ে পাগলের মতো আচরণ করতে শুরু করে দেয়। পড়ালেখা সব ছেড়ে দিয়ে একদম উদাসীন হয়ে যায়, আর সারাক্ষণ শুধু রাহুলের নাম জপতে থাকে। আর সবাই এত মানুষীকে বোঝায়, তবুও কিছুতেই কিছু মানতে চায় না। আর কবে রাহুল তাকে ক্ষমা করবে, কবে তাকে বুকে জড়িয়ে নেবে, সেই কথাটা বলতে শুরু করে। মানুষের এমন পাগলামো দেখে সবাই ডুকরে ডুকরে কাঁদে, কিন্তু কোনো কাজ হয় না। আর শুধু একটি বার দূর থেকে রাহুলকে দেখার জন্য জেলের গেটে গিয়ে দিনের পর দিন অপেক্ষা করে, কিন্তু রাহুলের দেখা কিছুতেই পায় না। আর মানুষের এমন পাগলামো ভরা সময়গুলো দেখতে দেখতে 2টা বছরের রূপ নেয়। আজ আমি জেল থেকে মুক্তি পাবো, তাই সকাল থেকে মনটা খুব ছটফট করছে, কখন বাহিরের মুক্ত বাতাসের স্বাদ পাবো।
আমি এই 2টা বছর জেলের অন্ধকারে 4 দেয়ালের মধ্যে বন্দি থেকে তলায়ন সুরহীন হয়ে গেছি। আর তাই আমার জেল থেকে বেরোনোর কথা সকাল 5টার সময়, কিন্তু বাড়ির লোকজনদের কাছে বলতে বলেছি বিকেল 5টার কথা। আমি এতদিন পরে জেলের অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে বন্দি থেকে যে অবসাদহীন হয়ে গেছি তা দূর করার জন্য জেল থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হেঁটে চলেছি। আমি রাস্তা দিয়ে হাঁটছি, তখন সামনের দিকে ল্যাম্পপোস্টের নিচের দিকে তাকাতেই দেখি মানুষই পাগলের মতো করে বসে আছে। আর আমাকে দেখা মাত্র সমস্ত গাড়িকে উপেক্ষা করে পাগলের মতো ছুটে আসতে শুরু করে। আর পাশ থেকে যে জোরে গাড়ি আসছে সেটা ভুলে দৌড়ে আমার দিকে আসতে শুরু করে। আমি মানুষের এই অবস্থা দেখে দৌড়ে চলে যাই গাড়ির হাত থেকে মানুষকে বাঁচানোর জন্য। আমি মানুষের একদম কাছে চলে এসে পড়ি। তখনই রিমা কোথা থেকে এসে আমাদের দুজনকে ধাক্কা দিয়ে সরিয়ে নিজের গাড়ির সামনে থেকে সরে আসতে পারেনি। তাই রিমার শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসতে থাকে। আর আমাকে ধাক্কা দিয়ে পাশে সরিয়ে দেওয়াতে আমি ল্যাম্পপোস্টের সাথে মাথা লেগে মাথা দিয়ে রক্ত পড়তে শুরু করে। আর তাই আমি মুহূর্তের মধ্যে অজ্ঞান হয়ে যাই। আমার যখন জ্ঞান ফেরে তখন নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করি। আর আমার মাথায় ব্যান্ডেজ করা আমার পাশে মা আর মানসীকে দেখতে পাই। তাই আমি মার কাছে বারবার রিমার কথা জানতে চাই, কিন্তু মা কোনো কথা বলে না, শুধু আঁচল দিয়ে মুখটা ঢেকে কাঁদতে শুরু করে। আমি মার মুখ থেকে কোনো উত্তর না পেয়ে মানুষের কাছে জানতে চাইলে বলে রিমা আর বেঁচে নেই। আমাকে বাঁচাতে গিয়ে সবাইকে একা করে দূর দেশের সন্ধ্যা তারা হয়ে গেছে। আর রিমা হঠাৎ করে আমাদের সবাইকে একা করে দূর নীলিমায় হারিয়ে যাওয়ার কথা শুনে 2 চোখ দিয়ে হজরে অশ্রু গড়িয়ে পড়তে শুরু করে। আজ অনেকটা দিন পর নিজের প্রিয় রুমটাতে অনেক শান্তি করে শরীরটা এলিয়ে দিই। আর তাতে করে মনটা অদৃশ্য এক তৃপ্তিতে ভরে যায়। কিন্তু হঠাৎ করে রিমার কথা মনে পড়তেই সব আনন্দ বিষাদে রূপ নেয়। আমি শুয়ে শুয়ে রিমার ভাবনাতে বিভোর হয়ে আছি। তখনই মানুষই দরজায় নক করে। আমি ভেতরে আসবো? আসো। মা তোমার জন্য এই দুধটুকু পাঠিয়েছে, তাই তাড়াতাড়ি করে খেয়ে নাও। তুমি টেবিলে রেখে যাও, আমি পরে খেয়ে নেব নে। না, মা বলেছে এখনই খেয়ে নিতে। এই তুই তোর ন্যাকামি বন্ধ করবি? আর আমি তোকে আমার চোখের সামনে আসতে না নিষেধ করেছি, তবুও তুই আমার সামনে কেন? তুই তাড়াতাড়ি আমার চোখের সামনে থেকে দূর হ। আমি আসতে চাইনি, মা জোর করে বলল, তাই এসেছি। এখন তোর কাজ শেষ হয়ে গেছে, তাই তুই এবার আসতে পারিস। আর শোন, তুই আমার সামনে আর ভুল করে আসবি না, তোকে আমার 2 চোখে সহ্য হয় না। ঠিক আছে, কোনোদিনও তোমার সামনে আসবো না। আমার কথাটা শুনে মানুষই কাঁদতে কাঁদতে দৌড়ে চলে যায়। আর আমি সেদিকে কোনোরূপ খেয়াল না করেই আবার রিমির ভাবনাতে লিপ্ত হয়ে যাই। আর রিমার সব কথাগুলো মনে করতে গিয়ে চোখের কোণে অশ্রু এসে ভর করে। আর ঠিক তখন আমার রুমে মা চলে আসে, তাই তাড়াহুড়ো করে চোখের জলটাকে মুছে ফেলি। কিরে খোকা, কি করছিস? এই তো মা, শুয়ে আছি। কেন, কিছু বলবে? আমি বলছিলাম কি, তুই মানুষকে বিয়ে করে নে বাবা। তোর জন্য মেয়েটা অনেক কষ্ট পেয়েছে, তাই ওকে আর কষ্ট দিস না। মা, তুমি কি বলছো এটা? বুঝতে পারছো, আমার সব সোনালী স্মৃতিগুলো যার জন্য হারিয়ে ফেলেছি তাকে কিনা তুমি আমাকে বিয়ে করতে বলছো? বলছি কারণ আমার এই ছেলেটাকে অনেক বেশি ভালোবাসে। আর তুই যখন গেলেছিলি তখন মেয়েটা তোর জন্য সব সময় পাগলামো করতো। আর শুধু একটিবার তোকে দেখার জন্য প্রতিদিন জেলের গেটের বাইরের সামনে পড়ে থাকতো। আর তোর জন্য সব কিছু ছেড়ে দিয়ে শুধু কান্নাকাটি করতো। আর একদম পাগলের মতো হয়ে গিয়েছিল। তুই যখন অ্যাক্সিডেন্ট করলি তখন রাত দিন পাগলের মতো সেবা যত্ন করে তোকে সুস্থ করে তুলেছে। তাই বলে কি ওকে আর কষ্ট দিস না, আপন করে নে। আমি মায়ের কথাগুলো শুনে পুরাই শক্ত পাথরের মতো হয়ে যাই। আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না, শুধু চোখ দুটো দিয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। আমাকে যে এতটা ভালোবাসে তাকে কি করে আমি ফিরিয়ে দিব? আর তাই আমি মায়ের কাছ থেকে মানুষের খবর নিয়ে মানুষের কাছে চলে যাই। আমি ছাদে গিয়ে দেখি মানুষই ছাদের এক পাশে চুপ করে দাঁড়িয়ে নীরবে চোখের জল ফেলছে। আমি যে কিছুতেই মানুষের এই চোখের জল সহ্য করতে পারি না। আমার হৃদয়ের ক্যানভাসের প্রতিটা আস্তরণে শুধু মানুষের নাম লেখা আছে। আমার দেহের প্রতিটা শিরা উপশিরা শুধু মানুষের কথা বলে। আর আমি যে নিজের জীবনের চাইতে অনেক বেশি ভালোবাসি মানুষকে। আর তাই কি করে মানুষের চোখের জলকে আমি সহ্য করতে পারবো? না, আমি তা কিছুতেই সহ্য করতে পারি না। আর তাই মনের মধ্যে ঝুমিয়ে রাখা শত সহস্র অভিমান রাগ মন থেকে দূর করে মানুষের সম্মুখে গিয়ে দাঁড়াই। আমার সোনা পাখিটা এখানে একা একা দাঁড়িয়ে কি করছো? আরে তুমি হঠাৎ করে এখানে?
কেন, আমি কি আমার এই পাগলিটার কাছে আসতে পারি না? আরে সেটা না, হঠাৎ করে তুমি ছাদে আসতে নিজের চোখকে বিশ্বাস করাতে পারছি না। আমার সোনা পাখিটা কি আমার সাথে রাগ করেছে? আরে রাগ কেন করব? আমি জানি আমি খুব খারাপ, তাই আমার জানটাকে অনেক কষ্ট দিয়েছি। আরে তুমি কেন খারাপ হবে? আমি অনেক খারাপ, তাই তোমাকে অনেক বেশি কষ্ট দিয়েছি। এই দেখো, একদম কান্না করবে না, আর যদি একটু কান্না করো না তাহলে কিন্তু আমি তোমার সাথে আর কোনো কথাই বলবো না। এই যে আমি হাসছি আর কখনো কাঁদবো না, তবু তুমি আমার সাথে রাগ করো না। এই তো আমার লক্ষ্মী সোনা। রাহুল, তুমি কি সত্যি আমাকে মন থেকে ক্ষমা করেছো? একদম মন থেকে ক্ষমা করে দিয়েছি। আর তাই শোনো, পুরনো কথা মনে করে আর নিজেকে কখনো কষ্ট দিবে না। ঠিক আছে। আর শোনো, আজ থেকে আমরা আমাদের জীবনের একটা নতুন অধ্যায়ে পা দিতে চলেছি, আর তাই আমি চাই সেই জীবনে যেন আর কোনো কষ্টের রেশ না থাকে। আমাদের ভালোবাসার অকণ্ঠিত শক্তির পরশে শুধু থাকবে শান্তির চির আভাস। তুমি যা বলবে তাই হবে, তাই হবে।